রাত 12:01 অপরিচিত একটা নাম্বার থেকে কল আসে। ঘুম ঘুম কঠিয়ে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো চিনলাম না। নাম কি আপনার? আমার নাম জেনে তোমার কাজ নেই। তোমাকে যে কারণে ফোন করা। জি বলুন, কেন কল দিয়েছেন? হ্যাপি বার্থডে মাই সুইট ফিউচার হাজব্যান্ড। হ্যাপি বার্থডে টু ইউ। আই লাভ ইউ সো মাচ। মেয়েটি এভাবে উইশ করবে যা আকাশ ভাবতেও পারেনি। কেননা আকাশের যে জন্মদিন তা আকাশ নিজেই ভুলে গিয়েছে। 1 মিনিট তো আকাশ নিজেই অবাক হয়ে বসে থাকে। কেননা কোনো মেয়ে এরকমভাবে যে হুট করে কল দিয়ে উইশ করবে তা ভাবেনি। কেননা আকাশের সাথে তেমন কোনো মেয়ের পরিচয় তো দূরের কথা, মেয়েদের সাথে কথাই বলে না। কিন্তু এভাবে কেউ উইশ করবে তা আকাশ বুঝতে পারেনি। কি ব্যাপার, অবাক হচ্ছ তাই না? অবাক তো হবই। এরকমভাবে কেউ কাউকে উইশ করে, তা আগে জানা ছিল না। তা আমার নাম্বার কোথায় পেলেন? তোমার মোবাইল নাম্বার, জিমেল আইডি, বাড়ির ঠিকানা, তোমার পরিবারে কে কে আছে সব কিছু আমি জানি। প্লিজ, আর যাই জানুন না কেন, আমার ক্ষতি করবেন না। আমি তোমার ক্ষতি কেন করব? আমি তো তোমাকে ভালোবাসি। যাকে ভালোবাসি তার ক্ষতি কেন করব? আমি তো আপনাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি যে কাউকে ভালোবাসো তা তো দূরের কথা, মেয়েদের সাথে কথাই বলো না। সেসব কিছু আমি জানি। সেজন্য কোনো রকম মিথ্যে কথা বলবে না, কোনো কাজেই দিবে না। আপনি এত কিছু কি করে জানেন? আমি আরও অনেক কিছুই জানি। তুমি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ইউজ করো। এর বাইরে আর কোনো কিছু ইউজ করো না। কেননা তুমি গল্প লিখতে লিখতে ব্যস্ত থাকো বলে। অন্য সব ছেলেদের মতো ভিডিও বানাতে পারো না। এবং কি তোমাকে কে কে মেসেজ করে আর কি কি মেসেজ করে সব কিছুই আমি জানি। আপনি কি আমার আইডি হ্যাক করেছেন? এত কিছু জানতে হ্যাক করতে হয় না, আরও অনেক কিছুর মাধ্যমে জানতে পারা যায়। আচ্ছা, তুমি তো আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তোমার জন্য একটা গিফট পাঠাবো, ওটা দেখে নিও। এখন তাহলে রাখি। এ বলে নীলাশা কল কেটে দেয়। নীলাশা কে তা আপনারা পরে জানতে পারবেন। কেননা নীলাশা পরিচয় জানতে হলে আপনাদের পুরো গল্পটা পড়তে হবে। অল্প একটু পড়ে তো আর আপনারা জানতে পারবেন না। সকালবেলায় প্রতিদিনের মতো আজকেও অনেকগুলো মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট আর মেসেজ আসতে থাকে। এক একটা মেয়ে এক এক রকম রোমান্টিক সব মেসেজ করতে থাকে পটানোর জন্য। তার সাথে সবাই ওকে জন্মদিনে উইশ করতে থাকে। এগুলো করার কারণ হচ্ছে আমাদের গল্পের হিরো একজন লেখক। আকাশ ওর লেখা অনেকগুলো বই বেরও করেছে। সেজন্য প্রতিদিন এরকম মেসেজ আসতেই থাকে। ওইসব মেসেজের কোনো গুরুত্ব দেয় না। কেন দেয় না তা আপনারা একটু পরেই জানতে পারবেন। সকালে রেডি হয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে আসা মাত্রই মেয়েরা কথা বলার জন্য পাশে চলে আসে। অনেকে তো উইশ করতে থাকে, তখন আকাশের কিছু বন্ধুরাও চলে আসে ওখানে। বুঝলাম না একটা কথা, ভার্সিটিতে এত ছেলে থাকতে তোমরা সবাই আমাদের বন্ধুর পিছনে কেন পড়ে আসো? এত ছেলে কই দেখলে? আমাদের কি ছেলে বলে মনে হয় না? অল্প একটু মনে হয়, কিন্তু তোমাদের বন্ধু একটা কিউটের ডিব্বা। যেমন ও কিউট তেমনই ওর গল্পগুলো। মেসেজের কথা তো বাদই দিলাম। তুমি ওকে মেসেজও করছো? পরিচিত কি হয়েছে? ওর সাথে কথা বলতে কে না চায়? বন্ধু, বরং মুখে মাস্ক পরে থাক, যেন তোকে কেউ না দেখে। এরকম যদি চলতে থাকে সব মেয়ে তোর দিকে তাকিয়ে থাকবে। আমাদের তো কেউ কোনো পাত্তাও দেয় না। এদের মধ্যে তো কথা হতেই থাকে, কিন্তু গল্পের নায়ক কোথায়? সে কেন চুপ হয়ে আছে তাই ভাবছেন তো? আসলে আকাশ কেন চুপ করে আছে তা পরে জানতে পারবেন। এখন সামনে কি কি হচ্ছে আপনারা শুধু ওইগুলোই দেখতে থাকেন। ওই দিনের মতো আড্ডা শেষ করে চলে আসতে চাইবে তখন। তোর জন্মদিন কোথায়? আমরা তোকে সারপ্রাইজ দেব, কিন্তু তুই এখন চলে যেতে চাইছিস। তোরা তো কেউ উইশও করলি না আমাকে। তোকে ফ্রিডিতে যে উইশ করতে হবে এমনটা তো না। আমরা তোর ছোটবেলার বন্ধু, সেই জন্য তোকে সরাসরি সারপ্রাইজ দিব।
এখন চল চল আমাদের সাথে। এখন আবার কোথায় যাবি? তোর জন্য সারপ্রাইজ আছে বললাম। এরপর ওরা আকাশকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। এরপর ওখানে আকাশকে উইশ করে আর একটা ছোটোখাটো পার্টি করে ওরা। ওই পার্টিতে কোনো মেয়ে ছিল না, কিন্তু একটা মেয়ে দূরে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে। সে মেয়েটি কে ছিল তা আপনারা জানতে পারবেন, তবে কখন জানাবো তা এখনও জানি না। তবে এতটুকু বলবো, যখন প্রয়োজন হবে তখন বলবো। ওদের সাথে কিছুক্ষণ থেকে আকাশ বাসায় চলে আসে। রুমের মধ্যে মোবাইলটা রেখে গোসলে যায়। এসে দেখে ঈশা ফোন হাতে নিয়ে কি যেন পড়ছে। তুই কখন এলি? এই তো ভাইয়া কিছুক্ষণ আগে। তা ভাইয়া, এতগুলো মেয়ের রিকোয়েস্ট আর মেসেজ, এইখানে আমার ভাবি কোনটা? এখানে কেউ তো ভাবি না, তোকে না বলেছি এই মেয়েগুলোর মেসেজ পড়বি না? ইস ভাইয়া, আমি যদি ছেলে হতাম এখান থেকে 10-12টা মেয়েকে পটিয়ে নিতাম, আর সে কাজে তুই আমাকে সাহায্য করতি। ইস, কত না রোমান্টিক একটা ব্যাপার হতো। মাথার মধ্যে খালি প্রেম আর প্রেম। তাহলে কি তোর মতো বলদ থাকবো নাকি? হাজার হাজার মেয়ে তোকে মেসেজ দিয়েছে, কিন্তু তুই কারো মেসেজের রিপ্লাইও তো দিচ্ছিস না। সেজন্য ভাবছি আমি তোর হয়ে রিপ্লাই দিয়ে দিব, অন্তত মেয়ে হয়ে মেসেজের পটিয়ে নিব। আর একটা কথা বলে তোর জন্য ছেলে দেখতে বলবো আব্বুকে, তখন দেখবো কিভাবে পটাস। দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু। তাহলে এখন যা এখান থেকে। আমি তো যাবই, তো তোর জন্য একটা উপহার আছে। কি সেটা? উপহারটা তো আমি আনি নাই, একটা কোরিয়ার লোক এনে দিয়ে গেল, বললো তোকে দেওয়ার জন্য। তাছাড়া আজকে তোর জন্মদিন, তোকে তো রাতেই আমি বাবা মা এসে উইশ করেছি, কিন্তু তুই যেভাবে ঘুমাচ্ছিলি সেজন্য ডেকে উঠায়নি। তাছাড়া তুই তো আমার ভাই, তোকে উপহার দেওয়ার না দেওয়া একই কথা। আমি তোর বড় ভাই, তুই আমার জন্য কোনো উপহার আনবি না তাই বলে? আমার জন্মদিন তুই কোনো উপহার কি দিয়েছিস? উপহার দেইনি, কিন্তু তোর জন্মদিন পালন করতে যত টাকা খরচ হয়েছে সব টাকা তো আমি দিয়েছি। আমি কি বলেছি আমাকে টাকা দিতে? তুই যেমন কিছু দিলি না, তখন আমিও দিলাম না। সেটাও ঠিক, তা কি আছে এতে, তা তো বল আমাকে। আমি কি করে জানবো? তোর উপহার তুই দেখ, তুই খুলে চেক কর, নিচে নেমে আয়। মা তোর পছন্দের সব রান্না করেছে, সবাই একসাথে খাবো। ঠিক আছে, এটা এখন আমার হাতে দে, আমি এটা খুলে দেখি, তারপর আসতেছি। ঈশা আকাশের হাতে উপহার দিতে যাবে, তখনই একটা বোতামে চাপ লেগে একটা ভয়েস চালু হয়। ভয়েসটা শুনে ঈশা তো অবাক হয়, সাথে আকাশ নিজেও। এমন ভয়েস আকাশের আগেও শুনেছে। তখনই মনে পড়ল, কারণ ওই ভয়েসটা ছিল নীলাশার। নীলাশা রাতে কল দিয়ে যা যা বলেছিল, এখন সেম সেই ভয়েসটা রিক্রিপ্ট এর ভিতর থেকে আসে। পুরো ভয়েস শোনার পরে ঈশা কি আর লজ্জা পাবে? ঈশার চেয়ে বেশি লজ্জা আকাশ নিজেই পেয়েছে। ওয়াও ভাইয়া, তোকে এরকম ভাবে কেউ উইশ তো করতে পারে জানা তো ছিল না। ভাবির পরিচয় কি তুই নিজে দিবি, নাকি আমি মোবাইল থেকে জেনে নিব? বিশ্বাস কর বোন, আমি ওই মেয়েকে চিনি না। রাত 12টা 1 মিনিটে কল দিয়ে আমাকে এইভাবে উইশ করেছে, বলেছে আমার জন্য একটা পার্সেল দিবে। হতে পারে এটাই সে পার্সেল। চল তাহলে খুলে দেখি আর কে কে আছে। ওরা খুলে দেখে ভেতরে একটা পাঞ্জাবি আর একটা কাপল পুতুল ছিল কাচের, সাথে কিছু গোলাপ। বাক্সের ভেতরে আরও একটা বাক্স ছিল, ওটার মধ্যে ঈশার নাম ছিল লেখা। তার সাথে একটা চিঠিও ছিল। চিঠি পড়ে বুঝতে পারে এটা ঈশার জন্য ছিল। বুঝলাম না ভাইয়া, আমাকে কেন দিল? চিঠিতে তো লিখেছে ওই মেয়ের একমাত্র ননদ তুই, সেজন্য তোর জন্য পাঠিয়েছে। তাহলে বাবা মার জন্য পাঠিয়ে দিত, একসাথে পুরো ফ্যামিলি প্যাকেজ হয়ে যেত। তুই চুপ করবি? তোর এটা নিয়ে রুমে যা। ভাইয়া ভুলে যাস না। কি ভুলে যাব না সেটা তো বল। তোকে কিন্তু এই পাঞ্জাবিতে দেখা করতে বলেছে, সাথে ঠিকানাও দিল। তুই তাহলে এখনই বেরিয়ে পড়। তোর কি মাথা খারাপ? আমি একটা অপরিচিত মেয়ের সাথে এভাবে ঘুরতে যাব? তুই না গেলে ওই মেয়ে তো আমাদের বাসায় চলে আসবে। সে আসলে আসুক, আমি যাব না। এদিকে ইরা ওর পার্সেল নিয়ে রুমে যায়। এইদিকে নীলাশা কল দেয়। কে বলছেন? তুমি তোমার হবু বউয়ের নাম্বার সেভ করে রাখলে না কেন? কার বউ? কিসের বউ? আমি আপনাকে চিনি না জানি না বলেই নাম্বার সেভ করে রাখবো নাকি? এরকম করবে সব সময়? আচ্ছা, একটা পার্সেল পাঠিয়েছি, পেয়েছো? জি পেয়েছি। এবার লক্ষ্মী ছেলের মতো ওটা পড়ে আমি যে ঠিকানা দিলাম সেই ঠিকানায় চলে আসো। আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনার কোথায় আসবো কেন? তাছাড়া আপনি ছেলে হলে একটা কথা ছিল, মেয়েদের সাথে তো প্রশ্নই ওঠে না।
আচ্ছা, তোমার শারীরিক কোনো সমস্যা নেই তো? শারীরিক সমস্যা বলতে? এই বিয়ের পরে অনেক পুরুষ। ছি ছি ছি, এইসব কি বলছেন? তাহলে মেয়েদের থেকে এত দূরে থাকো কেন? দেখো, 1 ঘন্টার ভিতরে যদি তুমি ওই ঠিকানায় না আসো, আমি কিন্তু তোমার বাসায় চলে আসবো। বাসে আপনাকে ঢুকতে কে দিবে শুনি? দারোয়ান তো গেটের মধ্যে আটকে রাখবে। তাছাড়া আমি দারোয়ানকে বলে দিব কোনো মেয়েকে যেন বাসে ঢুকতে না দেয়। তার মানে তুমি আসবে না, তাই তো? জি, আসবো না। ঠিক আছে, আমি আসতেছি। এদিকে আকাশ বের হয়ে দারোয়ানকে বলে দেয় সবটা, তারপর রুমে চলে আসে। এদিকে ঈশা বারবার আকাশকে ওই পাঞ্জাবি পরার জন্য বলতেছে। একটা মেয়ে দিয়েছে বলে আমি পড়বো নাকি? তুই পারবি কিনা সেটা বল, আমার তো দেখতে হবে হবু ভাবি পছন্দ কেমন। তুইও দেখি। তুই যদি না পড়িস তাহলে ভালো হবে না কিন্তু। তুইও দেখি ওই মেয়েটার মতো শুরু করলি। তুই পড়ে নিয়ে যায়। এইদিকে আকাশ পাঞ্জাবি পরে নিচে নামে, তাও 30 মিনিট পরে। এইদিকে আকাশের বাবা মা আর বোন নিচে বসে আছে কেক নিয়ে। আকাশ নিচে আসলে সবাই ওকে শুভেচ্ছা জানাতে থাকে। এদিকে আকাশ কেক কাটতে যাবে, তখন ঈশা বাধা দেয়। কিরে ঈশা, কি হলো? ঈশা, আকাশকে এভাবে আটকালে কেন? আব্বু, আর 2 মিনিট অপেক্ষা করো, আমার বান্ধবী আসছে, ও এলে একসাথে কেক কাটবো। আমাদের পরিবারের ভিতরে ওই মেয়েকে আবার কেন ডাকতে গেলি? তুই চুপ কর, বেশি বুঝিস কেন? ওই, আমি তোর বড় না ছোট বলতো? শোন, আমার যখন ইচ্ছে হবে তোকে আপনি তুই তুমি করে বলবো, তুই শুধু চুপচাপ শুনে যাবি। এখন অপেক্ষা করতে বলেছি, অপেক্ষা কর। এদিকে বাড়িতে একটা গাড়ি ঢোকে। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসতে থাকে। দরজার সামনে এসে কলিং বেল দেয়। এসে গেছে, আমি ওকে নিয়ে আসছি, তোমরা এখানে অপেক্ষা করো। ঈশা এসে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। এতক্ষণ লাগলো তোর? আমি সেই কখন থেকে বসে আছি তোর জন্য। সরি, কি করব, রাস্তায় এত জ্যাম ছিল, সেজন্য আসতে লেট হয়ে গেল। আসতে লেট হয়েছে নাকি সাজতে লেট হয়েছে? এত সাজ আজকে কাকে দেখানোর জন্য শুনি? ঈশার এমন কথায় ইরা কিছুটা লজ্জা পায়। হ্যাঁ, তো লজ্জা পেতে হবে না, সবাই অপেক্ষা করছে। আর হ্যাঁ, একদম লজ্জা পাবি না। তাছাড়া এমনিতেও তোর যে লজ্জা নেই সেটা আমি জানি, তাও বলে দিলাম। তুই কিন্তু এবার বেশি বলছিস। চল, সবাই অপেক্ষা করছে। ঈশা ইরাকে নিয়ে ডাইনিং রুমের দিকে আসতে থাকে। এদিকে আকাশ উল্টো দিকে ফিরে আছে বসে। আকাশ এখনো ইরাকে দেখতে পায়নি, কিন্তু ইরা ঠিকই দেখতে পেরেছে। কিন্তু ইরা কখন যে আকাশের পাশে বসে গেল তাও নিজেও বুঝতে পারেনি। এদিকে আকাশ পেছনের দিকে ঘুরে ঠিক হতে যাবে, তখনই ইরা আর আকাশের মুখ একদম সামনাসামনি হয়ে যায়। প্রায় 2 ইঞ্চির ফাঁক ছিল আকাশ আর ইরার ঠোঁটের মাঝখানে। আকাশ তো ইরার দিকে তাকিয়ে আছে, চোখই ফেরাতে পারছে না, কেননা ইরাকে এতটাই সুন্দর লাগছিল যে কেউ শুধু তাকিয়ে থাকবে। এইদিকে তাও নিজেকে সামনে নিয়েছে। ভাইয়া, এবার কেক কাট। তাই ঈশা, তোর বান্ধবীর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি? বাবা মা, ও হচ্ছে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তোমরা যদি ওর ব্যাপারে আগে জানতে না, কারণ আমি তোমাদের কোনো কিছুই জানাইনি। আর না ভাইয়ের কারণে আমার কোনো বান্ধবীকে আমি বাসায় আনতে পেরেছি। আর ইরা, উনি আমার বাবা শাহজাহান চৌধুরী, আর উনি আমার আম্মু পারুল আক্তার। আর এই হলো আমার গুণধর ভাই, যার সাথে আমার সারাক্ষণ মারামারি ঝগড়া লেগেই থাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি দেখতে ভারী মিষ্টি আমার ছেলের জন্য। ঈশা, ওর কোন বান্ধবীকে নিয়ে আসতে পারে না বাসায়? কেন আন্টি, আনলে সমস্যা কি? আসলে আমার ছেলে মেয়েদের থেকে দূরে থাকে, সারাক্ষণ পড়াশোনা আর লেখা নিয়ে ব্যস্ত থাকে। ঈশার বান্ধবীগুলো বাসায় একদিন এসে আকাশকে অনেক বিরক্ত করে। সেই জন্য আকাশ ঈশাকে বলে দিয়েছে যেন ওর কোনো বান্ধবীকে না আনে। কীরকম বিরক্ত? ওটা আমি তোকে পরে বলবো। ভাইয়া, তুই কেক কাট আগে। এইদিকে ওরা 5 জন দাঁড়ায়। এদিকে ওরা কিছু ছবিও উঠিয়ে নেয়। একবার এক একজনের সাথে ছবি ওঠাতে থাকে। এরাও সেই সুযোগে আকাশের সাথে কিছু ছবি উঠিয়ে নেয়। এরপর আকাশ কেক কেটে এক এক করে সবাইকে খাইয়ে দিতে থাকে, কিন্তু ইরাকে খাওয়াচ্ছে না। ঈশা অনেক জোর করাতে ইরাকে খাইয়ে দেয়। এতে ইরা অনেক খুশি হয়। আর এক টুকরো কেক আকাশকে খাইয়ে দিতে গেলে আকাশ মুখটা সরিয়ে নিল। কেক মুখে লাগে, তাও ইরা জোর করে খাইয়ে দেয়। এতে আকাশ লজ্জা পেয়ে নিজের রুমে চলে আসে।
কেননা এই প্রথম আকাশ অপরিচিত কোনো মেয়ের হাতে কিছু খেলো। এদিকে আকাশের এভাবে লজ্জা দেখে ইরা আর ঈশা তো হাসতে হাসতে শেষ। এইদিকে ঈশা ইরাকে নিয়ে ওর রুমে আসে। তোর ভাই আছে, আমাকে আগে কেন বলিসনি? ওরকম ভাই কোনো কাজেরই না। মানে ঠিক বুঝি নাই। আমার ভাই মেয়েদের সাথে তো কথাই বলে না, সারাক্ষণ লেখালেখি আর পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। মেয়েরা এত এত মেসেজ করে কিন্তু কোনো রিপ্লাই পর্যন্ত দেয় না। ও যদি চাইতো দিনে 10-12টা মেয়ের সাথে লাইন মারতে পারতো। তোর ভাই তো অনেক লয়াল, এরকম ছেলে তো সব মেয়ে চায়। আমার তো এই ভেবেই ভয় হচ্ছে যে বিয়ের পর বউয়ের সাথে যদি কোনো কথা না বলতে চায়, কাছে আসতে না চায়, তখন তো মেয়েটি ভাববে ভাইয়ার কোনো সমস্যা আছে। আরে এরকম কিছু হবে না। তাছাড়া এতগুলো মেয়ে মেসেজ করে, তা তুই জানলে কি করে? তুই 2 মিনিট অপেক্ষা কর, আমি ভাইয়ার মোবাইল নিয়ে আসছি। 2 মিনিট পরে ঈশা মোবাইল এনে দেখাতে থাকে। ইরা তো সবটা দেখে অবাক হয়, কেননা ছেলেদের থেকেও মেয়েদের রিকোয়েস্ট বেশি, তার উপর মেসেজের কথা তো বাদই দিলাম। ইরা কিছু কিছু মেসেজ পড়ে অবাক হয়, কেননা বেশিরভাগ মেয়েই আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, তোমার গল্প আর তোমার প্রেমে পড়ে গেলাম ইত্যাদি আরও অনেক রকমের মেসেজ দেখে। ওইসব মেসেজ ভেতরে তানু আর রিমোর মেসেজও দেখে ঈশা আর ইরা অবাক হয়। ওরাও তো দেখি তোর ভাইয়ের পিছনে পড়ে আছে। সেটাই তো দেখছি। এখন তাহলে উপায়? তো উপায় জেনে কি করবো? ভাইয়া তো রিপ্লাই দিবে না। আচ্ছা, তোর ভাইয়ের রুমে যাই। তুই ভাইয়ের রুমে এসে কি করবি? মোবাইলটা দিয়ে চলে যাব আমি। এইদিকে ইরা মোবাইল এনে আকাশের দিকে হাত বাড়ায়। এই নিন মোবাইল। আমার মোবাইল আপনার কাছে কেন? ঈশার কাছে ছিল, ঈশা বলেছে আপনাকে দিয়ে আসতে। আচ্ছা দিন মোবাইল। বাহ, আপনার রুম তো মেয়েদের রুমের মতো বেশি গোছালো। আমি ওগোছালো পছন্দ করি না, সেজন্য সাজিয়ে রাখি। বাহ, তাহলে তো আপনার বইয়ের কোনো কষ্টই হবে না। এতে আপনার কি? আমারই তো সব। পাঞ্জাবিটা আপনাকে দারুণ মানিয়েছে, তা একটা সেলফি নেওয়া যাবে কি? আমি মেয়েদের সাথে ছবি উঠাই না, তাছাড়া ড্রয়িং রুমে তো অনেকগুলো ছবি তুলেছেন, এখন আবার ছবি দিয়ে কি করবেন? ওখানে তো সবাই ছিল, সবার মাঝে ভালো ছবি কি আর ওঠানো সম্ভব? সেজন্য এখানে তুলতে এসেছি। ঠিক আছে, তবে একটা ছবির বেশি কিন্তু হবে না। আচ্ছা, তাহলে সুন্দর মতো থাকো। এইদিকে আকাশের সাথে কিছু কাপল ছবি উঠিয়ে নেয় কৌশলে, যে কেউ ছবিগুলো দেখলে মনে করবে ওরা দুজন স্বামী স্ত্রী। এদিকে ইরা খুশি হয়ে আকাশের মুখে একটা চুমু দিয়ে দৌড়ে বেরিয়ে পড়ে। আকাশ যে কিছু বলবে তা বলার সময়টুকুও পায়নি। গাড়ি নিয়ে একটা ফটোকপি দোকানে আসে আর ওদের একটা ছবি বড় কাগজে প্রিন্ট করে, কেননা এই ছবি ইরা ওর রুমে টানিয়ে রাখবে, সেজন্য একটা ভালো দেখে কাগজে করে নেয় যেন ছবিটা নষ্ট না হয়ে যায়। তারপর বাসায় এনে ওর রুমে ওটা টানিয়ে রাখে। এইদিকে প্রায় 500 জনের বেশি লোক আকাশকে জন্মদিনে উইশ করে, সেজন্য ওদের সবার জন্য আর বাকিদের জন্য একটা পোস্ট লিখে শুয়ে পড়বে। তখনই নীলাশা কল দেয়। কি করে আমার বাবুটা? আপনার বাবুকে? কে আবার? তুমি নিজেই তো একটা বাবু। উফ, কেন কল দিয়েছেন তা তো বলেন। তোমাকে না বলেছি পাঞ্জাবি পরে বের হতে? আমি আপনাকে চিনি না জানি না, তাহলে আপনার কথায় আসবো কেন শুনি? অবশ্য কথাটা তুমি ভুল বলনি। সবই যখন ঠিকই বলেছি, তখন বিরক্ত আর করবেন না আমাকে। তুমি কি জানো আমি তোমার কি কি ক্ষতি করতে পারি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার ক্ষতি কেন করবেন? তোমাকে আমার সাথে প্রেম করতে হবে। তা আমি পারবো না। তাহলে তোমাকে আমি এভাবে প্রতিদিন জ্বালাবো? যদি তুমি আমার নাম্বার ব্লক করেছো, তাহলে তোমার আইডির সাথে সাথে মোবাইলটাও হ্যাক করে নিব। তাছাড়া এতগুলো মেয়ে তোমাকে মেসেজ কেন দিবে? তা আমি কি জানি? আমি তো কারো কোনো মেসেজে রিপ্লাইও দিই না। সে সব তো আমি দেখি। কি করে? তুমি কি করে আবার তোমার আইডিতে তো আমি ঢুকি, সেখান থেকে। একটা ছেলের আইডিতে অনেক কিছু থাকতে পারে, সেসব দেখে আপনার কি লজ্জা করে না? আমার লজ্জা কেন হবে? লজ্জা তো হবে তোমার। আচ্ছা রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো সোনা।
এদিকে কল কেটে দিয়ে নীলাশা মুচকি হাসি দিতে থাকে। এদিকে আকাশও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে চলে আসে ভার্সিটিতে। ওখানে এসেই ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করে। তখন ঈশা ওর বান্ধবীদের নিয়ে আসে। ওদের সাথে ইরাও ছিল। ইরা তো বারবার আকাশকে চোখ টিপ দিয়ে ইশারা করতেছে, কিন্তু তাতে আকাশ কোনো কিছুই বলে না। কি রে ঈশা, তুই হঠাৎ এখানে কেন? এসেছি ভাইয়ের সাথে গল্প করার জন্য। সাথে তোর বান্ধবীগুলো কেন? ওরা তো আমার বান্ধবী, আমি যেখানে যাবো ওরা সেখানেই যাবে। সেটাও ঠিক কথা। তা ওদের সাথে আমার পরিচয়টা করে দে। তোমাদের সাথে পরিচয় হতে হবে না, ভাইয়া এখন আমার সাথে যেতে হবে। আমি একা কিন্তু যাব না। তোকে একাই আসতে হবে। ভাইয়া আপনারা অপেক্ষা করুন, 30 মিনিট পর ভাইয়া এখানে দিয়ে যাব। ঠিক আছে, আমরা বরং ক্লাস শেষ করে আসি। আকাশ, তুই তাহলে যা ওদের সাথে। এদিকে জোরাজুরি করাতে আকাশকে নিয়ে ওরা ক্যান্টিনে আসে। ভাইয়া এবার অর্ডার কর। আপনারা কে কি খাবেন ওখানে বলেন। এই তোরা কি কি খাবি বল। এদিকে ওরা একে একে খাবারের নাম বলে। ঈশা ক্যান্টিনে এসে বলে যায়। এদিকে ওরা কথা বলতে থাকে, তখন ওখানে রানা চলে আসে। রানা এই ভার্সিটিতে রাজনৈতিক করে, সেজন্য বুঝতেই পারছেন নতুন করে যে কোনো কিছু বলবো, আশা করি তার তোর প্রয়োজন হবে না। তাও আর কিছু না বলে সামনে কি হচ্ছে তা একটু দেখি। রানা ওদের দেখতে পেয়ে কাছে যায়। এ কি ঈশা, তুমি এইখানে? জি ভাইয়া, আমার বান্ধবী আর ভাইয়ার নিয়ে খাবার খেতে এসেছি। তা আমার জন্য কিছু অর্ডার করো। জি ভাইয়া করছি। এদিকে আকাশ কোনো কথাই বোঝে না, শুধু চুপচাপ বসে আছে। এদিকে খাবার আসে, রানাও খেতে থাকে। অন্যদিকে রানার বকাটে ছেলেরা আসলে রানা ওদের অন্যদিকে চলে যাওয়ার কথা বলে, কেননা রানা এসেছে এখানে অন্য একটা কাজে, যে কাজের জন্য রানা অনেক দিন ধরে ঈশার সাথে কথা বলার জন্য ঘুরতেছে। এদিকে ঈশা তো কিছুটা নার্ভাস হয়ে আছে। কি জন্য নার্ভাস হচ্ছে তা আপনারা রানার মুখ থেকে যখন কথাটা শুনবেন তখনই বুঝতে পারবেন। ঈশা, তোমাকে না বলেছি ইরার সাথে আমাকে সেটিং করিয়ে দিতে? এইদিকে কথাটা শুনে ইরা ঢেকুর উঠে যায়। আকাশ পানি এগিয়ে দিলে ইরা সে পানি খেয়ে নেয়। মানে কি এসবের? আমি তোমাকে ভালোবাসি ইরা। আপনার কি মাথা ঠিক আছে? ভাবলেন কি করে আমি আপনার মতো ছেলেকে বিয়ে করব? আমি দেখতে খারাপ নাকি? নাকি আমার টাকা ক্ষমতা কোন দিক দিয়ে কম আছে? আপনার মতো ছেলের সাথে আমি তো কখনো প্রেম করার তো দূরের কথাই বলি না। এদিকে রানাও কিছুটা রেগে যায়। এতে বাকিরা কি বলবে বুঝে উঠতে পারছে না। ঈশা, তোমাকে না বলেছি ইরাকে বোঝাতে? দেখুন ভাইয়া, আপনি যা চাইছেন তা কখনোই সম্ভব না, সেজন্য আমি আপনাকে সাহায্য করব না। তাহলে আমি আজ থেকে তোদের দুজনেরই ক্ষতি। ক্ষতির পরে আর কিছু বলার আগেই আকাশ রানার মুখে ঘুষি মারে। এতে রানা কিছুটা দূরে এসে পড়ে আর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এতে ঈশা আর ইরা অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় ঈশা, কেননা আকাশ যে মারামারি করতে পারে তা তো ঈশা জানতেই না। তোর সাহস তো কম না, তুই আমার বোনকে নিয়ে বাজে কথা বলিস। আমি কোথায় কি বললাম? দেখ, আমার বোনকে নিয়ে বাজে কথা বলবে, এরকম কোনো কথাই আমি সহ্য করব না। দেখো রানা, তোমার মতো দোষটা নেতা আসলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না, সেটা তুমি ভালো করেই জানো। তাই আমার বোনের পেছনে লাগা বন্ধ করো। তার সাথে আমার বোনের কোনো বান্ধবীদিকে যদি খারাপ নজর দাও, আমি কিন্তু তা সহ্য করব না। ঠিক আছে ভাইয়া, আমি আর এগুলো নিয়ে কথা বলবো না। আমাকে মাফ করে দিবেন ভাইয়া, প্লিজ। ঠিক আছে, যাও তাহলে। এদিকে ইরা তো পুরাই ফিদা হয়ে যায়, কেননা আকাশে কাউকে ধমক দিতে পারে তা জানতোই না। এদিকে ঈশাকে নিয়ে আসতে যাবে, তখন ঈশা বলে, আমার বান্ধবীদেরও ওই নিয়ে চল। ঠিক আছে, আমি গাড়ি বের করতেছি, তোরা এখানেই থাক। এইদিকে গাড়ি বের করে আনে। তখন ঈশার বাকি বান্ধবীগুলোও বসে পড়ে গাড়িতে। এদিকে দুজনকে একটা জায়গায় নামিয়ে দেয়, তারপর গাড়ি আবার চলতে থাকে। এইদিকে আপনাকে কোথায় নামাবো? কথাটা কি আমাকে বলছো? আপনি ছাড়া আর তো কেউ নেই যে বলবো। আমি তো আপনাদের বাড়িতে যাব। আমাদের বাড়িতে কেন? বাড়িতে মানুষ কেন যায়? থাকার জন্যই তো। তাহলে নিজের বাসায় না এসে আমাদের সাথে কেন আসতেছেন? বাহারে একদিন তো এখানেই থাকতে হবে, সেজন্য আগে থেকে তো অভ্যাস করতে হবে। আমি আপনার কথার কোনো মানে বুঝতেছি না।
আপনাকে বোঝাতে হবে না। এরপর ওরা চলে আসে বাসায়। এদিকে ইরা আর ঈশা চলে যায় ওদের রুমে। আকাশ ওর রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যের দিকে বারান্দায় বসে বসে গল্প লিখতে থাকে, যা ইরা পেছনে এসে পড়তে থাকে। ইরা যে এসেছে তা খেয়াল করেনি, কেননা আকাশ যখন গল্প লিখে তখন সব ধ্যান কিন্তু গল্পের মধ্যে থাকে। সেজন্য আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু নিয়ে খেয়াল নেই। এদিকে ইরাও লুকিয়ে লুকিয়ে গল্পের অনেক কাহিনী পড়ে ফেলে। রাত 11টা বাজে। আকাশের গল্প লেখা অনেকটা শেষ হয়ে আসে, সেজন্য রুমে চলে আসে। কিন্তু ইরা কতক্ষণ আর লুকিয়ে লুকিয়ে দেখবে, সেজন্য চলে আসে ছাদের মধ্যে আর দোলনায় দোল দিতে থাকে। এইদিকে আকাশকে আবারও কল দেয়। কল রিসিভ করে। জি, কে বলছেন? তুমি কি এখনো আমার নাম্বার সেভ করনি? বিশ্বাস করুন, আমি নাম্বার যে সেভ করব, কি নামে করব? আপনি তো আপনার নাম কখনো আমাকে বলেননি। ওহ, সরি সরি সরি, আমি তো তোমাকে নাম বলতেই ভুলে গেছি। আমার নাম নীলাশা চৌধুরী। অনেক সুন্দর তো আপনার নামটা। শুধু নামটাই সুন্দর না, আমিও কিন্তু অনেক সুন্দর। তা হতেই পারেন, যেমন সুন্দর নাম তেমনই মিষ্টি কণ্ঠ। বাহ, আজকে আমার এত প্রশংসা করতেছো, ব্যাপারটা কি বলো তো? ব্যাপার তেমন কিছুই নেই। তা এখন বলো, দিনকাল কেমন যাচ্ছে তোমার? যাচ্ছে পড়াশোনা লেখালেখি নিয়ে। তা তোমাদের বাসায় একটা মেয়ে এসেছে, তা সে মেয়েটা কে শুনি? ওই মেয়ে তো আমার ছোট বোনের বান্ধবী। সে না হয় বুঝেছি, কিন্তু তোমাদের বাসায় কেন থাকবে? ওর কি নিজের বাসা নেই? আছে, কিন্তু এই বাসায় কেন থাকবে তা তো আমি নিজেও জানি না। আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, ওই মেয়ের থেকে দূরে থাকবে। যদি আমি দেখেছি তুমি ওই মেয়ের আশেপাশে গেছো বা কথা বলেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। না না, আমি ওই মেয়ের সাথে কথাই বলবো না। এই তো, গুড বয়। তা এখন রাত হয়েছে অনেক, ঘুমাও তুমি। আপনি ঘুমাবেন না? কিছু কাজ আছে, সে কাজ শেষ করতে 30 থেকে 45 মিনিট লাগবে। আচ্ছা, ঘুমাই তাহলে আমি। সেটাই করো। এদিকে আকাশ ঘুমিয়ে যায়। নীলাশা ওর কাজ করতে থাকে। ইরা ছাদের থেকে নেমে চলে আসে রুমে। এসে ঈশার সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইরা এসে আকাশের পাশে বসে থাকে। এদিকে আকাশ তো ঘুমোচ্ছে। কি করবে না করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না, কেননা আকাশকে তো জাগিয়ে দিতে হবে, কেননা ভার্সিটিতে যেতে হবে সেজন্য। তাই আকাশের বুকে হাতটা রাখে। এতে আকাশ ঘুমের ঘোরে ইরার হাতটাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। এদিকে ইরা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছে না। সেজন্য একটু জোরে টান দিয়ে ছাড়িয়ে নেয়। এতে হাত লাল হয় কিছুটা, সাথে আকাশের ঘুমও ভেঙে যায়। ইরাকে রুমে দেখে আকাশ একটু ভয়ই পায়। আমি আপনার রুমে নাকি আপনি আমার রুমে? আপনাকে বুঝতে হবে না, আপনি বাসায় চলুন তো। এটা তো আমারই রুম, কিন্তু আপনি এই রুমে কেন? আমি তো এসেছি তোমাকে জাগিয়ে নিতে, কিন্তু তুমি তো দেখতেছি আমার হাত এমনভাবে চেপে ধরেছো, এই দেখো কতটা লাল করে ফেলেছো। কথাটা বলে আকাশের দিকে হাত এগিয়ে দেয়। হাত দেখতে থাকে, সত্যি সত্যি হাত লাল দেখে। সরি, আমি সত্যি খেয়াল করিনি। আমার জন্য আপনার হাত লাল হয়ে গেছে। একটু দাঁড়ান, আমি বড় বেনে লাগিয়ে দিচ্ছি। এতটা উতলা হতে হবে না। বললাম তো সরি, আমি বুঝতে পারিনি। আরে আমি ওভাবে বলিনি, একটু পরে ঠিক হয়ে যাবে। নিচে আসুন, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আপনি যান, আমি গোসল শেষ করে আসতেছি। এত সকাল সকাল গোসল, ব্যাপারটা কি বলুন তো? আপনি যা ভাবছেন সেগুলো কিছুই হয়নি। কই, আমি তো কিছু ভাবিনি। না ভাবলে এভাবে হাসছেন কেন? আমার কি হাসতেও বাধা আছে নাকি? তা নেই, কিন্তু আমার কথায় হাসছেন তাই বললাম। আচ্ছা, আমি গোসল করতে গেলাম, আপনি বরং যান। এইদিকে বিছানা থেকে আকাশ উঠে নিচে পা দিবে, তখনই ইরা আকাশের দিকে তাকিয়ে দেখে শরীরের উপরের অংশে কিছুই নেই, কিন্তু নিচে কিছু আছে কিনা তা দেখার জন্য ইরা দাঁড়িয়ে থাকে দরজার সামনে। এদিকে আকাশ তো কোনো কিছু খেয়াল না করে কাঁথাটা সরাতে যাবে, তখনই ইরা চিৎকার করে। আমি কিছু দেখিনি, সত্যি বলছি। আপনি তো বড্ড অসভ্য মেয়ে।
আমাকে এরকম ভাবে দেখার জন্য দাঁড়িয়েছিলেন দরজার সামনে? দাঁড়িয়েছিলাম তো তো কি হয়েছে, দরকার পড়লে আমাকে ওইভাবে দেখে নিন, তাহলে শোধবোধ হয়ে যাবে। ছি ছি ছি, এসব কি বলছেন? আমি একটা ছেলে হয়ে আপনাকে দেখতে যাব কেন? তাহলে দেখেছি তো কি হয়েছে? তাই বলে এভাবে লুকিয়ে দেখবেন? ঠিক আছে, এখন সামনে আছি, এখন খুলে দেখা। আপনার দেখি একটু লজ্জাশরম নেই? আমার অনেক লজ্জা, কিন্তু তোমার সামনে আসলে কেন জানি লজ্জা গায়েব হয়ে যায়। মানে কি এসবের? মানে বুঝতে হলে চলো দুজনে একসাথে কৌশল ছেড়ে নেই। ধ্যাত, গোসলই করবো না। এই বলে ব্রাশ নিয়ে চলে আসে ওয়াশরুমে। এদিকে ইরা কেন এরকমটা করতেছে তা আপনারা জানতে পারবেন আরও পরে, কেননা গল্পের এখনও অনেক কিছু বাকি আছে যা আপনারা গল্পের সাথে থাকলে ঠিকই বুঝে নিতে পারবেন। এদিকে ইরা তো নিচে এসে নাস্তা করতে থাকে, এদিকে ঈশা বসে বসে কি যেন ভাবছে, সেজন্য ইরা প্রশ্ন করাতে, কি ভাবছিস ঈশা? ভাবছি ভাইয়ার আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল কি করে? কেন, তোমার ভাই কি ঘুম থেকে উঠতে লেট করে? লেট করে মানে 9টার আগে তো উঠেই না, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠলো সেই জন্য। আচ্ছা এখন খেতে থাক, আমাদের আবার বের হতে হবে। ঠিক আছে। এদিকে ইরা আর ঈশা বেরিয়ে পড়ে খাওয়া শেষ করে। অন্যদিকে আকাশ নিচে নেমে দেখে ওর বাবা মা ছাড়া কেউই নেই ওইখানে। কি ব্যাপার আম্মু, ঈশা কোথায়? ওরা তো চলে গেছে 10 মিনিট আগে। আচ্ছা খেতে দাও আমাকে। সব কিছু সামনেই আছে। কিন্তু আমি যেটা খাই ওইটাই তো নেই। ওটা তো ইরা খেয়ে চলে গেল। তুমি ওই বজ্জাত মেয়েকে দিয়ে দিয়েছো? আকাশ ইরাকে কেন বজ্জাত বলছো? তুমি লেট করে উঠবে আর কেউ তোমার খাবার খেলে তাকে দোষ দিবে, এটা কেমন কথা? আব্বু এত বছর ধরে এখানেই তো থাকতো, কেউ তো খেত না, তাহলে এখন কেন খেলো? আচ্ছা এখন এটা খেয়ে নে। আকাশ ভার্সিটি শেষ করে একবার আমাদের অফিসে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখানেই বলে দাও, অফিসে যাওয়ার আর কি দরকার? বললাম না অফিসে এসো, তখন বলবো। ঠিক আছে, কিন্তু আমার আস্তে আস্তে লেট হবে, এই ধরো দুপুর 3টা হয়ে যাবে। সমস্যা নেই, চলে আসিস। এদিকে আকাশও খাবার খেয়ে বেরিয়ে পড়ে। এদিকে ক্লাস শেষ করে আকাশ আড্ডা দিতে থাকে। তখন ঈশা আর ইরার সাথে তানু আর রিমু এসেছে ওদের সাথে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমরা কি আসতে পারি না? বন্ধু থাক না ওরা আমাদের সাথে, তাহলে আমরাও কিছুক্ষণ আড্ডা দিতে পারবো ওদের সাথে। সত্যি শাকিল ভাইয়া, আপনার মাথায় অনেক বুদ্ধি তো। এই কথায় কথায় ভাই বলে মনটাকে ভেঙে দিও না। কি বলেন? এই মনে কি তাহলে অন্য কিছু ছিল? আরে সেসব কিছুই না, তোমরা আমাকে অন্তরকে বাবুকে ভাইয়া বলো, কিন্তু আকাশকে বলো না কেন? আমাকে কখন ভাই বলো? আমাকেও তো কখনো বলেনি। বলবে কি করে, তোদের সাথে তো কথাই বলে না। আচ্ছা এখন ওরা যেহেতু এসেছে তখন আর ঝগড়া করে কাজ নেই, এখন চলো একটা কাজ করি। এই সময় তোর আবার কি কাজ মনে পড়লো? ওদের সাথে তো আমাদের ফেসবুক অ্যাড নেই, সেজন্য আমরা সবাই সবার সাথে অ্যাড হয়ে নিচ্ছি। এইদিকে একে একে ওরা অ্যাড হতে থাকে। এদিকে আকাশ তো ঈশার কোনো বান্ধবীর সাথে অ্যাড হয়নি। এদিকে আকাশের বন্ধুরা ইরার সাথে অ্যাড হতে চাইছে। তখন ইরা বলে, আমি একটা শর্তে আপনাদের 3 জনের সাথে অ্যাড হব। কি শর্ত? আপনাদের বন্ধুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য বলুন, তারপর আমি আপনাদের অ্যাড করব। আরে এটা কোনো ব্যাপার নাকি? আকাশ ওকে রিকোয়েস্ট পাঠাতো। তোরা জানিস আমি কোনো মেয়েকে আমার ফ্রেন্ড লিস্টে রাখি না, তাও তোরা আমাকে জোর করছিস কেন? কারণ তোর জন্য এখন আমার নিজেরাই ঝুলে আছি, সেই জন্য তুই যদি এরকম রিকোয়েস্ট না পাঠাস তাহলে তোর একদিন আর আমাদের যতদিন লাগে। এমনটা করিস না। তুই মোবাইল দিবি নাকি তোকে এখন কেলাবো আমরা? থাক, মারামারি করতে হবে না, আমি পাঠাচ্ছি। তাহলে আমি আর রিমু কি দোষ করলাম? আমি তো তাই বলতেছি। দেখলি তো, একটা ঝামেলা আসতেই না আরো কয়েকটা এসে পড়লো। চুপ কর তো, তাড়াতাড়ি পাঠা।
এদিকে অনেক লড়াইয়ের পরে ইরাকে রিকোয়েস্ট পাঠায়। ইরা তো 1 সেকেন্ডও লেট করলো না। এইদিকে পরে তানু আর রিমো রিকোয়েস্ট পাঠায়। এতে আকাশকে দিয়ে জোর করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। তারপর ওরা নিজেদের মধ্যে একটা গ্রুপ খুলে নেয়। আজকে থেকে এই গপে আমরা 8 জন থাকব। যা কথা হবে এইখানেই হবে। যদি কোনো কারো আলাদা কথা থাকে তাহলে সে আলাদা মেসেজ করতে পারে। আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের 3 জনের মধ্যে কেউ কিন্তু আমাকে জ্বালাবেন না। পার্সোনালভাবে কিছু বলার থাকলে আগে গ্রুপে মেসেজ দিয়ে নেবেন, তারপর আমি রাজি হলে পার্সোনালভাবে মেসেজ করবেন। ঠিক আছে? এই নিয়ম কিন্তু সবার জন্য। তাইলে এখন যে যার কাজে যাও। কাজের কথা বলাতে ভুলে গেছি। তুই আবার কি ভুলে গেলি? আমাকে একবার অফিসে যেতে হবে। আচ্ছা চল, আমি তোকে নামিয়ে দেব। কিন্তু ওরা দুজন যাবে কি করে? আমি আর ইরা ট্যাক্সি করে চলে যাব, তুই বরং অফিসে যা। সাবধানে যাবি, বাসে পৌঁছে কিন্তু আমাকে জানাবি। ঠিক আছে। এইদিকে আকাশ বেরিয়ে পড়ে অফিসের দিকে। অফিসে এসে ওর বাবার রুমে চলে আসে। ওখানে আরো অনেক মানুষ ছিল সেজন্য। আকাশ, তুমি আমার কেবিনে এসে অপেক্ষা করো, আমি 10 মিনিটে আসতেছি। ঠিক আছে আব্বু। এইদিকে রুমে এসে আকাশ একজন লোককে দেখতে পায়। লোকটা প্রায় আকাশের বাবার বয়সী হবে। আকাশ ওনাকে দেখে সালাম দেয়। উনিও আকাশের সালামের জবাব দিয়ে কথা বলতে থাকে। এভাবে অনেকটা সময় কথা শেষ করে। লোকটা আকাশের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করে। আকাশও ওনাকে সবটা বলতে থাকে। এভাবে 30 মিনিট যে পার হয়ে গেল যা আকাশ বুঝতে পারেনি। এদিকে লোকটা চলে যায়, তবে যাওয়ার আগে আকাশের দিকে মুচকি হাসি দিয়ে চলে যায়। এখন হয়তো আপনারা ভাবছেন কে ছিল লোকটা, কিন্তু সত্যি কথা বলতে লোকটা কে ছিল তা আপনারা পরে জানতে পারবেন। কেননা এখন বলে দিলে গল্পের রহস্য কিছুটা কমে যাবে, সেজন্য এখন তা প্রকাশ করব না। এইদিকে আকাশের বাবা রুমে আসে। অনেক লেট করে ফেলেছি আমি। আচ্ছা আব্বু, তোমার কেবিনে একজন লোক দেখলাম, তা উনি কে? উনি হচ্ছে, আচ্ছা তুমি কি ওনাকে কিছু বলছো? বলেছি বলতে, উনি অনেক প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, আবার আমি প্রশ্ন করলাম, উনি উত্তর দিল। এভাবে কথা বলছিলাম আমরা অনেকক্ষণ ধরে। তা লোকটাকে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আচ্ছা তুমি এখন বাসায় যাও, আর যাওয়ার সময় এই ব্যাগটা ইরার কাছে দিয়ে যেও। কি আছে এই ব্যাগে? তা তোমাকে জানতে হবে না, তুমি যার ব্যাগ তাকে দিয়ে দিলেই হবে। ঠিক আছে আব্বু, শুধু বলেছো বলে নিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি কি আমাকে ব্যাগ আনার জন্য ডেকেছো অফিসে? আরে তোকে একটা জায়গায় পাঠাবো আমি, সেজন্য ডেকেছি। এই নিয়ে আমি তোকে বাসায় এসে বলবো। আমি তাহলে এখন বাসায় গেলাম। এদিকে আকাশ তো বাসায় এসে ইরার হাতে ব্যাগ দিয়ে রুমে চলে আসে। এদিকে আকাশের বাবা কাউকে কল দিয়ে কথা শেষ করে নেয়। তার সাথে বাসায় মিষ্টি নিয়ে আসে। এই নাও সবাই মিষ্টি খাও। বাবা, হঠাৎ করে এটা কিসের মিষ্টি? আগে সবাই তো মিষ্টি তো খাও। এইদিকে সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে। এই মিষ্টি কোন উদ্দেশ্যে খাওয়ানো হচ্ছে তা শুধু আকাশের বাবা আর ইরা জানে। কিছুক্ষণ পরে রাতের বেলায় আকাশ রুমে আসে। তখন সেই অপরিচিত নাম্বার থেকে কল আসে। এবার আর চিনতে অসুবিধে হলো না আকাশের, সেজন্য কল রিসিভ করেই। কেমন আছেন? বাহ, আজকে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, এটা বাস্তব। তা এতদিন হলো আমাকে কোনো মেসেজ বা কল করনি কেন? অনেকবার করেছিলাম, কিন্তু নাম্বার বন্ধ। সত্যি তুমি আমাকে কল দিয়েছো? অনেকবার কল দিয়েছি, কিন্তু নাম্বার বন্ধ থাকে বলে আর কিছু করা হয়নি। তাছাড়া আরেকটা কথা, তোমার সাথে দেখা করতে পারবো কি? আকাশের মুখে এমন কথা শুনে নীলাশের মুখে হাসির চাপ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা এখন বলবো না, বলবো অন্য একটা সময়। এখন চলুন এখানে কি হয় তা দেখে আসি। অবশ্যই তুমি দেখা করবে, অথচ আমি আসবো না, এটা কি করে হয়? তবে একটা কথা, কি কথা বলো? আমি যে পাঞ্জাবি দিয়েছি সে পাঞ্জাবি পরে আসতে হবে, আর আমি ওই দিন যে ঠিকানা দিয়েছি সে ঠিকানায় আসতে হবে। ঠিক আছে, তবে তোমাকেও একটা শাড়ি পরে আসতে হবে। কিন্তু আমার তো শাড়ি নেই। তুমি একটা ঠিকানা দাও, আমি ওই ঠিকানায় পাঠিয়ে দিব। তার সাথে এমন একটা নাম্বার দাও যে নাম্বারে আমি কল দিয়ে তোমার সাথে যোগাযোগ
বা কথা বলতে পারবো সব সময়? তাহলে একটা ঠিকানা নোট করে রাখো। আর হ্যাঁ, যেদিন দেখা হবে ওই দিনই সব কিছু শুনবো। ঠিক আছে, তাই হবে। তা তোমার মেসেঞ্জারে একটা গ্রুপ দেখলাম, ওই গ্রুপে 4টা মেয়ে, ব্যাপারটা কি বলো তো? বিশ্বাস করো, একটা আমার আপন বোন আর বাকিগুলো ওর বান্ধবী। আর আমি কারোর সাথে দূরের কথা, গ্রুপেও মেসেজ করি না। তা তো আমি দেখছি, তাও জিজ্ঞেস করলাম। তাছাড়া তুমি কারোর সাথে মেসেজ করলে সেটা তো আমি দেখতেই পারবো। হুম, তা তো পারবে। আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবে কি? তোমার জন্য আমি সব করতে পারবো, তুমি শুধু বলো কি করতে হবে। ওই গ্রুপে ইরা নামে একটা মেয়ে আছে, ও আমাকে অনেক জ্বালায়। চিন্তা করো না, আমি ওর এমন অবস্থা করব যে ও তোমার দিকে তাকাবেও না। কথাগুলো বলছে আর নিজের মনে হাসতে থাকে। এই হাসির মানে আপনারা আরও পরে বুঝতে পারবেন। এইদিকে আচ্ছা শুনো, বলো। দেখা হওয়ার পরে আমি এমন কিছু শুনতে চাই যা শোনার জন্য আমি এতগুলো মাস অপেক্ষা করছি। ঠিক আছে, বাকি কথা না হয় ওই দিনই বলবো। এখন তাহলে রাখি। এইদিকে আকাশ কল কেটে দিয়ে পরের দিন নীলাশার দেওয়া ঠিকানায় একটা শাড়ি আর কিছু জিনিস পাঠায় 2 দিন পরে। আকাশ, ওই আকাশ। কি হয়েছে? নাম ধরে ডাকছেন কেন? নীলাশাকে। তা জেনে তোমার কি কাজ? ওই মেয়েটাকে যে তোমার সাথে কথা না বলার জন্য আমাকে বারণ করতেছে। সে আমি কি করে বলবো? ঠিক আছে, আমিও দেখে নিব। ইরা তো রাগ করে চলে যায়। এদিকে আকাশ একটু খুশি হয়েছে, কেননা নীলাশার কথা কাজে দিয়েছে। 5 দিন পর ইরা বাসা থেকে বের হয় একটা ব্যাগ নিয়ে, আর আকাশও পাঞ্জাবিটা পরে বের হয়। যাওয়ার সময় গোলাপ নিয়ে নেয়, সাথে একটা হীরের আংটিও নেয় সাথে করে। এদিকে নীলাশা ছদ্মবেশে আসে আকাশের সাথে দেখা করার জন্য। ছদ্মবেশ বলতে মুখটা ঢেকে, শুধু চোখ দুটো বের করে রেখেছে। এসে আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশের দেয়া শাড়ি পরাতে চিনতে অসুবিধে হয়নি, সেজন্য হাঁটু বাজ করে ফুল হাতে নিয়ে নীলাশাকে প্রপোজ করে। আই লাভ ইউ নীলাশা, উইল ইউ ম্যারি মি? কথাটা বলে ফুল এগিয়ে দেয়। নীলাশা তো খুশি হয়ে ফুলটা হাতে নেয়। এরপর আকাশ ইরার আঙুলে হীরের ওই আংটি পরিয়ে দিয়ে হাতে আলতো করে একটা চুমো দেয়। এতে নীলাশা কিছুটা শিহরিত হয়ে ওঠে। নীলাশাও আকাশের হাতে একটা ঘড়ি পরিয়ে দেয়, সেমভাবে আকাশের হাতেও চুমো দেয়। আই লাভ ইউ টু আকাশ। এই বলে নীলাশা আকাশকে জড়িয়ে ধরে। এরপর আকাশ আর নীলাশা প্রায় 5 ঘন্টা সময় কাটায়। কখন যে সময় কেটে গেছে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি। রাত বাজে 8টা। আকাশ নীলাশার কোলে মাথা রেখে শুয়ে আছে এখনো। কিন্তু আশ্চর্য কথা হলো, আকাশ এখনো নীলাশার মুখটা দেখেনি। ওই রাতে নীলাশাকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটতে থাকে। এইদিকে 9টা বাজে। আমাকে তো এবার যেতে হবে বাসায়। আরো কিছুক্ষণ থাকো। আজকে না, অন্য একদিন। সত্যি বলছো তো? তবে আমরা দেখা করব 1 মাস পরে। তাহলে 1 মাস তোমাকে ছাড়া থাকতে হবে? হবে। আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে সব সময় কল দিলে আমাকে পাবে। আচ্ছা, দাও নাম্বার। এরপর আকাশকে নাম্বার দেয়। নাম্বার নিয়ে আকাশ নীলাশাকে একটা জায়গায় নামিয়ে দিয়ে নিজেই চলে আসতে থাকে বাসার দিকে। এদিকে নীলাশা ও ওর বাসার দিকে যেতে থাকে। এইদিকে রাতে যখন আকাশ বাসায় ফিরে তখন এতটা খুশি দেখাচ্ছিল যা বলার বাহিরে। ঈশা তখন জিজ্ঞেস করে, ভাইয়া তুই এত রাত পর্যন্ত বাসার বাইরে কেন? একটু কাজ ছিল। তা তুই একা কেন? তোর বান্ধবী ইরা কোথায়? তোকে তো 7 ঘন্টা ধরে দেখছি না, কোথায় গিয়েছিস? আর কিছু বলে যাসনি? কি বলছিস? এত রাত হলো এখনো বাসে ফিরিনি? কল দিয়েছিলাম, বলছে আরো 30 মিনিট লাগবে। আচ্ছা, আমি রুমে গেলাম। এইদিকে বাসায় ফিরে আকাশ নীলাশাকে কল দিয়ে সবটা বলে। এদিকে নীলাশাও আকাশকে কিছু একটা বলে যা আপনারা পরে জানতে পারবেন। এইদিকে ইরাও রাতে বাসায় ফিরে। ঈশা জিজ্ঞেস করে, কিরে কোথায় ছিলি এতক্ষণ ধরে? কোথায় আবার, আমার আব্বুর কাছে কিছু কাজ ছিল, কাজ শেষ তাই চলে এসেছি। তা তোকে এত খুশি দেখাচ্ছে, ব্যাপারটা কি বলতো? বলা তো যাবে না। তা কাজ যখন ছিল আজকে রাতটা ওখানেই থাকতি। ও তুই বুঝবি না,
এখন চল ঘুমাই। এইদিকে পরের দিন থেকে নীলাশা আর আকাশ অনেক কথাই বলতে থাকে। ওরা দুজনে সারাক্ষণ ফোনে কথা বলতেই ব্যস্ত। এইদিকে ঈশা কয়েকদিন ধরে ফলো করতে থাকে। ইরা আর আকাশ দুজনেই ফোনে ব্যস্ত থাকে বেশিরভাগ সময়ে। তা দেখার পরে কি কথা বলো, কোন ব্যাপার? কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমি তুই সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকিস, আগে তো এরকম থাকতি না। আগে থাকতাম না এটা ঠিক, কিন্তু না এখন যা যা হচ্ছে তা তা আগে হয়নি সেজন্য। কি বুঝিস? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সবটা পরে বলবো। এইদিকে দিন যেতে থাকে। 1 মাস পার হয়ে যায়। আকাশ আর নীলাশা এতটাই কথা বলতে থাকে কলে যা বলার বাহিরে। আচ্ছা নীলাশা, একটা কথা বলো তো। কি কথা বলো? তুমি বিয়ের পরে এই হ্যাকিং ছেড়ে দিবে তো? তুমি বললে ছেড়ে দিব, তাছাড়া তুমি কি ভয় পাচ্ছ নাকি? আমি কেন ভয় পাবো? এই যে বিয়ের পরেও তোমার আইডির উপর যদি নজর রাখি তা নিয়ে। তেমন কোনো কিছুই না। তাছাড়া বিয়ের পর তো আমার মোবাইল তুমি হাতে নিতেই পারবে। ওহো, আমি তো এই কথা ভুলেই গিয়েছিলাম। ইস, মনে করে দিয়ে মনে হচ্ছে ভুল করলাম। অবশ্যই ভুল করলে। এখন আর লুকিয়ে তোমার আইডি চেক করতে হবে না, সরাসরি দেখতে পারবো এখন থেকে। এদিকে দিন যেতে থাকে। ওদের সারাক্ষণ কথা বলতে দেখে এবার ঈশা আসে আকাশের সামনে। এসে আকাশকেও অনেক কথা শোনায়। তুই আবার আমার পিছনে কেন লাগতে এলি? লাগবো না কি করবো শুনি? তুই এই দিকে ফোনে কথা বলতে ব্যস্ত, অন্যদিকে ইরা ও নিজেও কথা বলতে ব্যস্ত। আমাকে যে একটু সময় দিবে সেটাও তো সময় হচ্ছে না। আচ্ছা, কাল তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি বলছিস তো? সত্যি বলছি। এদিকে ঈশা এসে ইরাকে সবটা বলে। ইরা শুনে রাজি হয়ে যায়। এদিকে কালকে যে নীলাশাকে সময় দিতে পারবে না তা আকাশ কল দিয়ে বলে দেয়। পরের দিন ঈশাকে নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু সাথে ইরাও যাবে। ঈশার জন্য ইরাকে আর না করতে পারেনি। ওই দিন ওরা অনেক ঘোরাঘুরি করে। অনেকটা সময়ের পরে ঈশা একটু আলাদাভাবে বসে পড়ে। এদিকে সে ফাঁকে ইরা আকাশের পাশে আসে। কি ব্যাপার, আমার পাশে কেন? আসতে মানা আছে নাকি জিএফ মানা করেছে? তেমনই কিছু ধরে রাখুন। বাহ, আপনার আবার জিএফ আছে, এটাও কি মানা যায়? না মানলে আমার কিছু করার নেই। সারাক্ষণ ওর সাথে কথা বলি আমার দিন কেটে যায়। ও তাই নাকি? তা কল দিন তো। কাকে দিব কল? কাকে আবার? নীলাশাকে। আপনি কি করে জানলেন ওর নাম নীলাশা? আকাশের কথা শুনে ইরা এবার কি বলবে বুঝতে পারছে না, তাও ব্যাপারটা সামাল দেওয়ার জন্য। আরে তুমি বলেছো। তাছাড়া তোমার মোবাইল যখন আমি হাতে নিয়েছি তখন ওখানে বেশিরভাগ কলই নীলাশা নামে লেখা ছিল। আমি তো ওখান থেকেই দেখেছি। কি বলেন? দাঁড়ান একটু দেখি। এইদিকে দেখতে এসে ভুলে সে নাম্বারে কল চলে যায়। এদিকে ইরাকে কল দেয় কেউ। মোবাইল ভাইব্রেট করে রাখার জন্য ব্যাগের ভিতর কাঁপতে থাকে। এদিকে রিং হয়েই যাচ্ছে, কিন্তু কেউ কল রিসিভ করছে না। কি ব্যাপার, কল কেন রিসিভ করলো না? হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতে পারে। তাও ঠিক, ও তো আবার আবার কি শুনি? কিছু না। তাহলে ওই মেয়ের জন্য তুমি আমার সাথে কথা বলছো না? ঠিক তাই। তাহলে আমি তোমাকে বলে রাখি, 7 দিনের ভিতরে আমি তোমাকে বিয়ে করে দেখিয়ে দিব। আপনার কি মাথায় গেছে নাকি? জানেন আমি একজনকে ভালোবাসি, তাও আমাকেই বিয়ে করবেন? তাছাড়া আপনি কি করে ভাবলেন আমার পরিবার আপনাকে মেনে নিবে? সেসব আপনাকে বুঝতে হবে না, আপনি শুধু দেখে যান আগে আগে কি হয়। এদিকে ওরা বাসায় চলে আসে। রাত হয়ে যাওয়াতে ইরা ওর রুমে চলে আসে। পরের দিন সকালে ইরা ওর ব্যাগ গুছিয়ে নিয়ে বের হয়ে যাওয়ার আগে আকাশের বাবা মা রুমের সামনে আসে। আঙ্কেল আন্টি, ভিতরে আসবো? হ্যাঁ আসো। কি ব্যাপার, তুমি ব্যাগ গুছিয়ে এই সকাল সকাল কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো আন্টি, আমার বাসায় যাচ্ছি। আকাশ বা অন্যরা কেউ কিছু কি বলেছে? আকাশ একটা মেয়েকে ভালোবাসে আর ওকে বিয়ে করবে। আকাশ যদি ওই মেয়েকে বিয়ে করে তাহলে আমি এখান থেকে কি করব? তুমি রুমে যাও, আমি আর তোমার আঙ্কেল আকাশের সাথে নাস্তা করার সময় কথা বলে নেব। আকাশ যদি তাতেও রাজি না হয়?
জোর করে হলেও আমি ওকে রাজি করাবো। কত বড় সাহস হয়েছে ওর! আমি ও দেখেই ছাড়বো। এদিকে ইরা রুমে এসে বসে থাকে। ঈশা ঘুম থেকে উঠলে ওকে সব ঘটনা খুলে বলে। সবটা শোনার পরে ঈশা তো অনেক খুশি হয়। এদিকে আকাশের বাবা ওনার বন্ধু মানে ইরার বাবা রফিক চৌধুরীকে সকালে কল দিয়ে কাজী সহ আসতে বলে ওনাদের বাড়িতে। এদিকে উনি তো বুঝতেই পারছে না কি হলো হঠাৎ করে, সেজন্য যা কথা হবে সামনাসামনি হবে। তোকে যা বলেছি তাই কর আগে, কোনো কিন্তু না। তুই আগে আয়, তারপর বাকি কথা হবে। এইদিকে রফিক চৌধুরী কাজী সহ আসে আকাশের বাসায়। ওনারা ড্রয়িং রুমে বসে আছে। এইদিকে আকাশের মায়ের নির্দেশে ইরা একটা শাড়ি পরে নেয়, কিন্তু বাসায় এত কিছু হয়ে যাচ্ছে, আকাশের কোনো খবরই নেই। নিচে আকাশের বাবা আর ইরার বাবা বসে আছে। এইদিকে স্বাভাবিকের চাইতে ইরা একটু বেশি খুশি, কিন্তু এতটা খুশি কেন তা আপনারা জানতে পারবেন আর একটু অপেক্ষা করার পরেই। এদিকে ঈশা আকাশের রুমে আসে। ভাইয়া তুই উঠে গেছিস? হ্যাঁ, তা নিচে তো শব্দ কিসের? কে এসেছে রে? তাড়াতাড়ি নিচে এলেই দেখতে পারবি। এক কাজ কর, এটা পাঞ্জাবি পরে নিচে আয়। পাঞ্জাবি কেন পরবো? তোকে পড়তে বলেছি পর, এত প্রশ্ন করছিস কেন? তুই যা, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এদিকে 10 মিনিট পরে নিচে এসে এত মানুষ দেখে অবাক হয়। তার চেয়ে বেশি অবাক হয় ইরার বাবাকে দেখে, যদিও আকাশ এখনো জানে না উনি যে ইরার বাবা হয়। কি ব্যাপার আব্বু, এসব কি? আজকে তোর বিয়ে আর এখনই হবে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, সত্যি কি আকাশ ইরাকে বিয়ে করবে, নাকি কোনোভাবে আকাশ বিয়ে হওয়া থেকে নিজেকে আটকাতে পারবে? এইদিকে আকাশের বাবার কথা তো শুনলেন, এখন শুনি আকাশ কি বলে। আব্বু, তুমি কি আমার সাথে মজা করছো? আমি কেন তোর সাথে মজা করব? আমার বিয়ে অথচ আমি কোনো কিছু জানি না, এটা কোনো কথা? এখন তো জানলি, তা বসে পড় ওখানে। যার সাথে আমার বিয়ে দিচ্ছ সে মেয়ে কোথায়? মেয়ে তো আমার সামনেই আছে। সামনে তো ইরা আছে, আর উনি কে? ওনাকে তো আমি একবার অফিসে দেখেছিলাম। আমি ইরার বাবা রফিক চৌধুরী। আমি ওই দিন অফিসে তোমাকে দেখতে এসেছিলাম। আসলে আমার মেয়েকে যার সাথে বিয়ে দেবো সে কেমন তা তো আমাকে দেখতে হবে। সেই জন্য আমি ইরার ব্যাগ নিয়ে তোমাদের অফিসে এসেছিলাম। যদি তোমাকে আমার পছন্দ হয় তাহলে আমি ইরার ব্যাগ তোমাদের অফিসে রেখে আসবো। তাছাড়া ইরা বলেছে তোমাদের বাসায় থেকে তোমাদের বাবার সম্পর্কে জানবে, যেন ও বিয়ে করে আসলে কোনো সমস্যা মনে না হয়। তাছাড়া ঈশা ওর বেস্ট ফ্রেন্ড, সেই জন্য আমি রাজি হয়েছি। ঈশা, তার মানে তুইও সব জানতি? তোর সাথে যে ইরার বিয়ে ঠিক করেছে তা আমি জানতাম না। আমি তো ওকে বান্ধবী হিসেবেই ভাবলাম, আমার সাথে কয়েকটা দিন থাকবে। তো এর ভিতর যে এত কাহিনী হবে তা কে জানতো? থাক, তোকে আর বলতে হবে না। কিন্তু আঙ্কেল, আমি যে আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন আকাশ, আমার মেয়ে কি কোনো অপরাধ করেছে? ও কোনো অপরাধ করিনি। আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। তা তুমি যাকে ভালোবাসো তার নাম কি? বাবা মার নাম কি? থাকে কোথায়? আর দেখতে কেমন? ওর বাবা মার নাম জিজ্ঞেস করা হয়নি। থাকে গুলশান, ওর নাম নীলাশা চৌধুরী। তা মেয়েটার ছবি দেখো তো, আমরাও দেখি। মেয়েটা যদি ইরার থেকেও সুন্দর হয় আর গুণবতী হয় তাহলে এই মেয়েকেই আমরা মেনে নেব। আর যদি তা না হয় তাহলে ইরাকে তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু বাবা, ওর কোনো ছবি নেই আমার কাছে। আমাদের ফোনে কথা হয়েছিল, আর 2-3 বার দেখা করেছিলাম, কিন্তু কোনো ছবি তোলা হয়নি। তাহলে এখন ইরাকেই তোমার বিয়ে করতে হবে। কিন্তু ইরাকে বিয়ে করলে না আমি সুখী হব, না ইরা কখনো সুখী হবে। তাহলে কেন এভাবে এতগুলো জীবন নষ্ট করতেছো? শাহজাহান বন্ধু, আকাশ তো ঠিকই বলেছে। ও যখন চায় না তখন শুধু শুধু কি দরকার? আব্বু, ও না চাইলে আমি ওকে বিয়ে করতে চাই, আর ওকে আমি এখনই বিয়ে করব। যে ছেলে তোকে বিয়ে করতে পারবে না সে ছেলেকে বিয়ে করে কেন জীবনটা নষ্ট করবি? ও আমাকে ভালো না বাসলেও বাসার বাকি সবাই তো বাসে, ওনাদের ভালোবাসা পেলেই হবে। এই কোন পাগলের পাল্লায় যে পড়লাম আমি? কাজী সাহেব, আপনি দেনমোহর 10 কোটি লিখবেন। আব্বু, তোমার কি মাথা খারাপ? দেনমোহর 10 কোটি কেন বলতেছো? তার কারণ তুমি আর ইরা কখনো ডিভোর্স দিতে 100 বার যেন ভাবো, সেজন্য। আম্মু, তুমি কিছু বলো। আমি কি বলবো? তোর বাবা যা ঠিক করেছে তাই হবে।
এদিকে কেউ আকাশকে সাপোর্ট করছে না। এদিকে জোর করে কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। এদিকে আকাশ রাগ করে চলে যায় রুমে। আকাশ যাওয়ার পরেই সবাই হেসে ওঠে। আসলে এখানে গল্পের একটা টুইস্ট আছে যা আপনাদের এখন জানানো হবে না আপাতত, কেননা যদি এখন জানিয়ে দিই তাহলে কাহিনী পড়ার মজা হারিয়ে ফেলবেন। সেজন্য এখন তো গোপনই রাখলাম। চলুন তাহলে এখন গল্পে ফেরা যাক। আচ্ছা, তোমরা কাজটা ঠিক করলে? একদম ঠিক হয়েছে। আর ঈশা, তুমি কিন্তু তোমার ভাইকে কোনো কিছুই বলবে না। যদি বলিস তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব নষ্ট করে দিব। কিন্তু ভাইয়া যে কষ্ট পাবে অনেক। কষ্ট পাবে না, আমি সবটা সামলে নিব। তবে সব সত্যি কিন্তু তোমরা জানো। সেজন্য এখন যেভাবে কথা বললে এখন থেকে সেভাবেই কথা বলে যাবে। তাছাড়া আব্বু, তুমি কয়েকদিন আমার শ্বশুর বাড়ি থেকে পরে না হয় বাসায় যেও। তোর মাথায় আর ওদের মাথায় কি চলছে আমি তো কোনো কিছুই ঠিক মতো বুঝতে পারছি না। আব্বু, তোমাকে কোনো কিছুই বুঝতে হবে না। তুমি শুধু তোমার মতো করে থাকো। ঈশা, তুই বরং আকাশের বন্ধুদের কল দিয়ে ব্যাপারটা জানিয়ে দে। আর আমাদের বাকি 2 বান্ধবীদেরও বল। ওদের বলবি বাসর ঘর সাজানোর জন্য, একসাথে ফুল নিয়ে আসার জন্য। এই তোর কি একটু লজ্জা শরম নাই? তোর সামনে আবার কিসের লজ্জা শুনি? দেখছিস না বাকিরা আছে? ভালো করে তাকিয়ে দেখ, আমি আর তুই ছাড়া এখানে কেউ নেই। আর এদিকে ঈশা তাকিয়ে দেখে সত্যি সত্যি কেউই নেই। এদিকে ঈশা গ্রুপের মধ্যে মেসেজ করে সবাইকে জানিয়ে দেয়। এদিকে ওরা সবাই একত্রিত হয়ে ফুল কিনে চলে আসে আকাশের বাসায়। তখন বিকেল হয়ে যায়। এইদিকে ওরা আকাশকে কোনো কথা বলতে না দিয়ে রুম থেকে বের করে দেয়। কিরে, তোদের খবর দিল কে? আর আমাকে কেন রুম থেকে বের করছিস? এখন অনেক কাজ আছে, তোর রুম সাজাতে হবে। রুম সাজিয়ে নেই আমরা আজকে, কিন্তু তোকে 50,000 টাকা দিতে হবে। এত টাকা কেন? ফুল আর যাবতীয় সব মিলিয়ে 20,000 টাকা। আর আমরা 5 জন মিলে সাজাবো তো, সেজন্য আমাদের জনপ্রতি 6,000 টাকা করে দিতে হবে। এখন তুই বাইরে যা, তোর সাথে কথা বলার সময় নেই। এদিকে কথাটি শুনিয়ে নীলাশার কথা মনে পড়ল, কিন্তু ওকে কল দিয়ে কি বলবে তাই বুঝতে পারছে না। এদিকে ঈশা আর ইরা তো গল্প করতেই থাকে। এদিকে আকাশ বেচারা কারো কাছে কোনো পাত্তাই পাচ্ছে না। সেজন্য ছাদে এসে নীলাশাকে কল দেয়। কেমন আছো তুমি? আমি যে ভালো নেই। কি হয়েছে তোমার? সকাল থেকে কেমন নার্ভাস লাগতেছে। মনে হচ্ছে বুকের উপর দিয়ে ঝড় চলে যাচ্ছে। তা তো যাবেই, এদিকে আমার অবস্থাও শেষ। তোমার আবার কি হলো? কি হয়নি তা বলো। না বললে বুঝবো কি করে? না থাক। আচ্ছা, সারাদিনে তুমি কোনো কল করোনি কেন? অনেক ব্যস্ত ছিলাম, সেজন্য করা হয়নি। তা তুমি নিজেও তো আমাকে কোনো কল দিলে না। আচ্ছা, একটা সত্যি কথা বলবো, রাগ করবে না তো? সত্যি কথা বললে রাগ কেন করব? আমাকে না। তোমাকে কি? আমাকে আবার বাবা মা। বাকি কথা বলার আগেই বাবা ডাকছে আমাকে, পরে কল দিয়ে শুনে নিব। আর হ্যাঁ, আমি ফ্রি হয়ে কল দিব, তুমি কল দিও না এখন। আর আমি যতক্ষণ পর্যন্ত কল না দিব। কথা বলে কল কেটে দেয়। এইদিকে বেচারা না পারছে কিছু বলতে, নাই পারছে সইতে। এইদিকে 3 ঘন্টা পরে বাসর ঘর সাজানো শেষ। আকাশও নিচে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। এদিকে ওরা নিচে বসে পড়ে। এবার বল কাহিনী কি? কাহিনী কি মানে? যেখানে তোর খুশি হওয়ার কথা সেইখানে মন খারাপ করে বসে আছিস। আচ্ছা, বাকি কথা আমরা পরের দিন সকালে শুনবো। এখন ভেতরে যা, হরা অপেক্ষা করছে। আমি যাব না। ওই ওকে ধরতো, কোলে করে দিয়ে আসি রুমে। ওরা কোলে করে রুমে নিয়ে আসে। এদিকে ইরা দাঁড়িয়ে আছে হাতে দুধের গ্লাস নিয়ে। আকাশ সেদিকে না তাকিয়ে বিছানায় শুয়ে পড়তে যাবে, তখনই ইরা ছোট্ট করে একটা চিৎকার দেয়। এই, বিছানায় শুয়েছো কেন? বিছানায় না শুলে ঘুমাবো কি করে? আমি যে এখানে দাঁড়িয়ে আছি তোমার জন্য দুধ নিয়ে, সেগুলো কে খাবে? তা তুমি একাই খাও, আমি তো ঘুমালাম। তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো? তুমি কি আমার বেআইন বা বউ লাগো নাকি? বেয়ার না লাগে, কিন্তু বউ তো লাগে।
তাছাড়া কত কি স্বপ্ন দেখেছি রাতটাকে নিয়ে, এত সহজে তো আমি তা নষ্ট করে দিব না। সেজন্য তুমি এখন এই দুধ খাবে, নয়তো আমি চিৎকার করে সবাইকে ডেকে এনে বলবো তুমি আমার শরীরে হাত তুলেছ। কি মিথ্যেবাদী মেরে বাবা, আমি কখন মেরেছি? মারোনি, সেটা তো তুমি আর আমি জানি, বাবা মা তো আর জানে না। শুধু দুধ খেলেই তো হবে, আর কিছু তো লাগবে না? দুধ খাওয়ার পরে আমি বিছানায় বসবো, তুমি আমার ঘোমটা সরিয়ে কপালে একটা কিস করবে, এতটুকুই করতে হবে। ঠিক আছে। এইদিকে আকাশ দুধ খেয়ে নেয়, অন্যদিকে ইরা তো মুচকি মুচকি হাসতে থাকে। এই হাসির পেছনে কারণটা আপনারা জানতে পারবেন পরে। এদিকে ইরার কথা মতো ঘুমটা সরিয়ে কপালে কিস করে। তখন আকাশের কি যে হলো কিছুই বুঝতে পারছে না। এরপর যা যা হলো তা আপনাদের জানতে হবে না, কেননা ইরা যা যা চেয়েছে তাই তাই হয়েছে। সকালে ঘুম থেকে উঠিয়ে আকাশ বুঝতে পারছে না ওর সাথে ঠিক কি কি হলো। এদিকে ইরা তো গোসল করে বেরিয়ে এলো আর আকাশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এইদিকে বেচারা বুঝতে পারছে না ইরা এভাবে হাসছে কেন। এভাবে হাসার এত কারণ কি? চাদরটা সরিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আকাশ চাদর সরিয়ে দেখে ওর নিচে লুঙ্গি নেই। লুঙ্গি ইরা আগেই নিয়ে নিয়েছে। এদিকে আকাশ তো লজ্জায় শেষ। তোমার মতো এত নির্লজ্জ মেয়ে আমি আমার লাইফে দেখিনি। সবে মাত্র দেখলে আমাকে। আচ্ছা এখন যাও, গোসল করে নিচে নামো। আমি কেন গোসল করব? রাতে এত কিছু হলো আর তুমি এখন গোসল করবে না? এটা কি করে হয়? রাতে কি হলো? অবশ্য তোমার মনে না থাকারই কথা। যাকে যা বলেছি তাই করো। এইদিকে ইরা বের হলে আকাশ কোনো মতে চাদর সহ ওয়াশরুমে এসে গোসল করে নেয়। এদিকে গোসল শেষ হলে নিরাশা কল দেয়, তাই কল রিসিভ করে। কোথায় তুমি? কোথায় আর, বাসায় আমি। তুমি এখনই আমার সাথে দেখা করার জন্য আসো। 1 ঘন্টার ভিতরে আসতেছি। এদিকে নিচে নামে, তখন নাস্তা করে বেরিয়ে যেতে চাইবে, তখন সবাই একে একে প্রশ্ন করতে থাকে। তার চেয়ে বড় কথা হলো সবার প্রশ্নের কি জবাব দেবে তাই ভাবতে থাকে। আমি নীলাশার সাথে দেখা করতে যাচ্ছি। তোর কি আক্কেল বলতে কিছু হয়নি? বাসায় নতুন বউ রেখে তুই কি না আরেকটা মেয়ের সাথে দেখা করতে যাবি? তোমরা জোর করে আমার সাথে বিয়ে দিয়েছো, এখন আমার তো কিছু করার নেই। তোকে আমি কি এই শিক্ষা দিয়েছি? তোমরা সব জেনেও আমার সাথে যে এগুলো করলে, তার বেলায়। থাক বাবা মা, ওকে যেতে দিন। কি বলছো বৌমা? ঠিক বলছি, আপনারা ওকে যেতে দিন। এইদিকে আকাশ বের হয়ে যায়। এইদিকে পার্কে এসে অপেক্ষা করতে থাকে, কিন্তু নিরাশার কোনো নামই নেই আসার। অনেকটা সময়ের পরে আসে, তাও বোরকা পরে এসে আকাশের পাশে বসে পড়ে। বোরকা পরাতে আকাশ তো চিনতেও পারেনি। চিনতে পারলে তো এভাবে প্রশ্ন করতাম না। আরে আমি তোমার নীলাশা। তুমি হঠাৎ করে এরকম ভাবে এলে? বাবা তো বেরই হতে দিচ্ছে না, সেজন্য এরকম ভাবে আসা। তা তোমার গলায় এটা কিসের দাগ? আমার গলায় আবার কিসের দাগ হবে? ছবি তুলে দিচ্ছি, তুমি নিজেই দেখো। তবে এটা তো দেখে মনে হচ্ছে লাভ বার্ড। সত্যি করে বলো তো, কোন মেয়ে তোমার এখানে কিস করেছে? নীলাশার এমন কথায় আকাশ তো ঘাবড়ে যায়। কেন ঘাবড়ে যায় তা তো আপনারা বুঝতেই পারছেন, তাও পরিস্থিতি সামলে নিয়ে। কি যে বলো না, হয়তো কিছু কামড়ে দিয়েছে একটু আগে, আমার চুলকানোর জন্য হয়তো লাল হয়ে গেছে। এমনিটাও হতে পারে। আচ্ছা শোনো, আমরা বিয়ে করছি কবে? কথাটা শুনে ঢেকুর উঠতে থাকে, তাই নীলাশা আকাশকে পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা কমে। এখনই বিয়ে করতে হবে? আমি এখন বলছি না, এই ধরো 6 মাস পরে, আমার পরীক্ষা শেষ হলেই। ঠিক আছে। এভাবে ওরা আরও কয়েকটা ঘন্টা আড্ডা দিয়ে চলে আসে। এদিকে এভাবে 7 দিন কেটে যায়। এখনও আকাশ ইরাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে না, কিন্তু ইরা বা পরিবারের কেউ এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। আকাশও ওনাদের দেখিয়ে দেখিয়ে নীলাশাকে মেসেজ করতে থাকে। পরের দিন আকাশ ভার্সিটিতে যাবে, তখন ইরা আর ঈশাও বের হয়। কি ব্যাপার ঈশা, তুই কোথায় যাচ্ছিস? দেখছিস না ক্লাস করতে যাচ্ছে। তা তো দেখলাম, কিন্তু ও কেন যাচ্ছে? আমারও যে ক্লাস আছে, সেটা কি ভুলে গেছো? চলো তাহলে আমার সাথে, আমি নামিয়ে দিচ্ছি তোমাদের। তার কোনো প্রয়োজন নেই, আমি আর ঈশা যেতে পারবো।
এদিকে আকাশও চলে আসে। অন্যদিকে ওরা ও নিজেদের মতো করে চলে আসে। ক্লাস করছিল আকাশ ওর বন্ধুদের সাথে। সেই সময় রানা আসে ইরার কাছে। কি ব্যাপার এরা, কেমন আছো? আপনাকে না ওই দিন আকাশ অনেক কথা শুনিয়েছে, তাহলে এতগুলো মাস পরে হঠাৎ কি মনে করে? তখন আমার হাতে এতটা পাওয়ার ছিল না, এখন আমার হাতে এতটা পাওয়ার আছে যে আমি চাইলে এখন অনেক কিছু করে ফেলতে পারি। তাই নাকি? কি কি শুনি। তা এখন তোকে বলবো না, আর 2 মাস পরে বুঝতে পারবে। যেদিন আমি তোমাকে ভার্সিটি থেকে তুলে নিয়ে বিয়ে করব, সেদিন তুমি বুঝবে এই রানার পাওয়ার কতটা হয়েছে। ঠিক আছে, আমিও অপেক্ষায় থাকলাম। তা এর ভিতরে আকাশকে কোনো কিছু জানাবো নাকি? জানাতে পারিস, এখন আমি ভয় পাই না। ঠিক আছে, সময় হলে আমি জানিয়ে দিব। এদিকে রানা তো চলে যায়। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে বাসায় ফিরতে চাইবে, তখন ওর বন্ধুরা জোর করে ইরার কাছে নিয়ে আসে। কি ব্যাপার, আপনারা সবাই এখানে? আরে ভাবি, আপনাদের বিয়ের দাওয়াতই তো পেলাম না, সেজন্য আজকে আমাদের সবাইকে খাওয়াতে হবে। আমি খাওয়াতে পারবো না। টাকা লাগলে ধার দিব। ওই, আমার কি টাকার অভাব আছে নাকি? যাকে আমি বউ হিসেবে মানি না, তার জন্য কেন খাওয়াবো? ব্যাপারটা আমি বলছি। ব্যাপারটা হচ্ছে, আকাশ একটা মেয়েকে ভালোবাসে, ওকে বিয়ে করতে পারেনি। তাছাড়া আমি ওকে জোর করে বিয়ে করেছি বলে আমাকে মেনে নিতে পারছে না। সবই যখন জানো, তখন আমাকে ছেড়ে দিলেই তো পারো। ছেড়ে দিব, আগে কাবিনের 10 কোটি টাকা তুমি জোগাড় করো, তারপর। ইরার মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়, কেননা 10 কোটি টাকার কাবিন, এটা তো রূপকথাকেও হার মানাবে। অবাক হওয়ার কিচ্ছু নেই। এই টাকা আকাশের আব্বু মানে আমার শ্বশুর মশাই নিজে ঠিক করেছে, যেন আকাশ আমাকে ডিভোর্স দিতে না পারে। সত্যি, আসলেই এর কত বুদ্ধি। শ্বশুর টাকা দেখতে তো হবে। এইদিকে এদের ঝামেলা তো শেষ হতে থাকে। এরা যে পরিমাণ নিজেদের মধ্যে কথা বলতে থাকে যা বলার বাহিরে। এইদিকে তোমাদের আজকে আমার পক্ষ থেকে খাওয়ানো হবে। ভাবি, তাহলে তো ভালোই হয়। চলো তাহলে। এইদিকে ওদের নিয়ে রেস্টুরেন্টে আসে, তারপর খাবার অর্ডার করে খেতে থাকে। ওরা কথা বলতে থাকে, কার কয়টা জিএফ আছে তা নিয়ে ওরা কথা বলতে থাকে, কিন্তু কেউ কোনোভাবে স্বীকার করছে না। তখন ইরা নিজেই বলে, আমি কিন্তু সবই জানি, আপনারাও 3 জন কার কার সাথে প্রেম করছেন। শুনি তো। ইরা এরপর ওদের সম্পর্কে এমন কিছু বলে যা শুনে ওরা 3 জন অবাক হয়ে যায়, কেননা এইসব কিছু ইরা কি করে জানে এটাই ভেবে পাচ্ছে না। এখন আমি একটা প্রস্তাব রাখি, যদি তোমরা 3 জন এই খাবারের বিল দিয়ে দাও, তাহলে বাকি কোনো তথ্য আমি বলবো না। যদি তোমরা রাজি না হও, তাহলে সবাইকে শোনাবো। আরে ভাবি, এভাবে কি দরকার বলার? আমরা 3 জনে বিল দেব। তুমিও এই কথাগুলো প্লিজ কাউকে বলিও না। ঠিক আছে, বললাম না। তবে এই ট্রিট যখন আমি দিব বলেছি, তখন আমিই দিব, তোমরা অন্য কোনো দিন না হয় দিও। ইরা কথায় ওরা খুশি হয়। এদিকে আকাশ তো হিংসে জ্বলে যাচ্ছে, কেননা ওর বন্ধুগুলো ইরাকে সাপোর্ট করছে সেজন্য। এদিকে বিল দিয়ে ওরা যে যার মতো বাসায় চলে আসে। বাসায় এসে আকাশ আর ইরা ফ্রেশ হয়ে বসে পড়ে। একটা কথা বলার ছিল। যা বলা তাড়াতাড়ি বলো, আমি ঘুমাবো। আমার বাচ্চা লাগবে। যেখানে তোমাকে আমি ডিভোর্স দেওয়ার কথা ভাবছি, সেখানে বাচ্চা নেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? তুমি আফুসে রাজি না হলে জোর করে হলেও। ভুলে যেও না, আমি কিন্তু ছেলে, মেয়ে নয় যে তুমি জোর করে অধিকার দেখাবে। ও তাই নাকি? প্রথম রাতে যেমন করেছি আজ রাতেও তাই করতে হবে মনে হচ্ছে। প্রথম রাতে তো কিছুই হয়নি। কে বলেছে কিছু হয়নি? আমি বলছি। ভিডিও কি দেখাবো? কিসের ভিডিও? দাঁড়াও, দেখাচ্ছি। এরপর কিছু ভিডিও আকাশকে দেখায়। আকাশ তো ভয় পায়, কেননা এইগুলো যে আকাশ নিজে করেছে তা তো ভিডিও না দেখলে বিশ্বাসই করতো না।
এখন বলো, এই ভিডিও যদি তোমার ওই নীলাশাকে দেখায়, সে কি তোমাকে বিয়ে করতে আর রাজি হবে? বিশ্বাস করো, আমি তো ইচ্ছে করে করিনি কিছু। সেটা তো তুমি আর আমি জানি, কিন্তু নীলাশা তো বুঝবে না। হায় আল্লাহ, কি সর্বনাশ হলো আমার। এই ভিডিও যদি কেউ দেখে, আমার তো মান সম্মান সবই শেষ হবে। তাছাড়া তুমি মেয়ে হয়ে এটা কি করে করতে পারলে? যেন তুমি পরে পল্টি না নিতে পারো সেজন্য। তাহলে এই ছিল তোমার মনে? ছিল ছিল বলেই তো এখন সত্যিটা দেখাতে পেরেছি, নয়তো পারতাম নাকি? তাছাড়া নীলাশার নাম্বারও কিন্তু আমার কাছে আছে, আর নাম্বার আমি তোমার মোবাইল থেকেই নিয়েছি। সেজন্য বেশি তিরিং বিরিং করলে ভিডিও পৌঁছে যাবে নীলাশার কাছে। তবে আমি ভিডিওতে মুখ ঝাপসা করে দিব, যেন তোমাকে শুধু চিনতে পারে। হায় আল্লাহ, এই কাকে বিয়ে করে ফেসে গেলাম আমি। এই তো দেখি আমাকে ফাঁসানোর জন্য সবই রেডি করে রেখেছে। সেজন্য এখন চুপচাপ ঘুমাও। যদি বেশি তিরিং বিরিং করো তাহলে খাটের নিচে ঘুমাতে হবে বলে দিলাম। এরপর খাটে শুয়ে পড়ে আর ইরা এসে আকাশের বুকে মাথা রাখে। এতে আকাশের কিছু সুরসুরি লাগতে থাকে, তাও ইরা শুয়ে থাকে। এদিকে পরের দিন সকালে। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? নীলাশাকে দেখবো আমি। ওর কোনো ছবি কি আছে তোমার কাছে? ছবি তো নেই, আসলে কখনো তোলা হয়নি। তবে তুমি চাইলে তোমার সাথে দেখা করে দিতে পারি। তুমি যে বিয়ে করেছো সে কথা তো নীলাশাকে বলোইনি, তাহলে কিভাবে আমাকে নিয়ে যাবে শুনি? বুঝলাম না, তুমি এত কিছু কি করে জানো? আরে বুদ্ধু, যদি নীলাশা জানে তোমার বিয়ে হয়েছে, তাহলে কি এতদিন তোমার সাথে সম্পর্ক কি আর রাখতো? এটা তো ভেবে দেখিনি আমি। পরে ভেবে দেখিও। রানা আমাকে অনেক কিছু বাজে কথা বলেছে। কি কথা? ইরা সবটা বলে। সবটা শোনার পরে আমিও দেখবো ওর এই পাওয়ার পাই কোথা থেকে। তুমি একদম টেনশন নিও না। ঠিক আছে। এদিকে দিন যেতে থাকে। এখন আকাশ আর ইরার সাথে তেমন খারাপ বা বাজে ব্যবহার করে না। এখনও আকাশ নীলাশাকে ভালোবাসে, কোনোভাবেই ভুলতে পারছে না। তার কারণ নীলাশা প্রতিদিন আকাশের সাথে কথা বলতো, সেজন্য ভুলতে পারতো না। কয়েকদিন পরে। আকাশ, আজকে দেখা করতে পারবে কি? পারবো। কোথায় আসবো তাহলে? আসলে আমার তো পরীক্ষা 2 দিন পরে, সেজন্য তোমাকে সময় দিতে পারবো না তেমন একটা। আমারও পরীক্ষা, সেজন্য আমিও পারবো না। তাই আমরা আজকে দেখা করে নিব। ঠিক আছে। এদিকে আকাশও বের হয় আর ইরাও বের হয়, তবে দুজনে আলাদাভাবে যায়। এদিকে আকাশ আসে নীলাশার সাথে দেখা করার জন্য। এখানে একটা সাইন করো তো। কিসের কাগজ এটা? এটা আমাদের কাবিনের কাগজ। কাবিনের কাগজ মানে? মানে হচ্ছে আমরা বিয়ে করব আজকে, সেজন্য তুমি এটাতে সাইন করবে। তারপর কাজী অফিসে যাব, কাজী বিয়ে পড়িয়ে দিবে। তারপর আমার পরীক্ষা শেষ হলে আমি তোমার বাড়িতে চলে আসব। তাই বলে হঠাৎ বিয়ে? তুমি কি আমাকে ভালোবাসো না আকাশ, নাকি আমার সাথে তুমি টাইম পাস করার জন্য এমনটা করেছো? আরে কাঁদছো কেন? আমি তা বলেছি নাকি? আচ্ছা, তুমি যখন চাইছো তবে তাই হবে। কাগজ দাও, আমি সাইন করে দিচ্ছি। নীলাশা অনেক খুশি হয়ে কাগজটা এগিয়ে দিল। আকাশ কাগজ হাতে নিয়ে ভাবছে ইরার কথা। আচ্ছা, আমি কি কাজটা ঠিক করছি? এরা তো আমাকে অনেক ভালোবাসে। ওকে এভাবে ধোকা দেওয়াটা কি ঠিক হবে? তাছাড়া আমি তো ওকে ভালোবাসি না। তাহলে কেন আমি ওকে নিয়ে এতটা ভাবছি? তাহলে কি সত্যি সাইনটা করে দিব, নাকি ওর কাছ থেকে আমি একটু সময় নিব? কি ভাবছো সে অনেকক্ষণ ধরে? কিছু না। সাইন করো তাহলে। এইদিকে কলমটা হাতে নিয়ে কাগজের উপরে রাখে, এরপর কিছু না ভেবে সাইন করে দেয়। এরপর আকাশকে নিয়ে কাজী অফিসে এসে ওরা দুজনেই বিয়ে করে নেয়। বিয়ে শেষ হলে তোমাকে একটা কথা বলবো কি? কি কথা বলো? আমরা বিয়ে তো করলাম, কিন্তু তোমার চেহারাই তো এখনো আমি দেখতে পারিনি। একসাথে বাসর ঘরে দেখে নিও। ঠিক আছে। এখন তাহলে তুমি বাসায় যাও, পরীক্ষা শেষে আমি বউ হয়ে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে।
এইদিকে ওরা চলে আসে। এরপর ওদের পরীক্ষা শুরু হতে থাকে। এদিকে আকাশের মনের মধ্যে কোনোভাবেই শান্তি পাচ্ছে না, কেননা পরিবারকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে সেই জন্য। এইদিকে রাতের বেলায় ইরা কার সাথে যেন চ্যাট করতে থাকে। অন্যদিকে আকাশও নীলাশার সাথে চ্যাট করতে থাকে। আকাশ বারবার ইরার দিকে তাকাচ্ছে, কেননা ইরা মেসেজ করার সময় মুচকি মুচকি হাসছে সেজন্য। এত মুচকি হাসার কারণ? তুমি জেনে কি করবে? আমি লক্ষ্য করেছি তুমি বেশিরভাগ সময় মোবাইলে কার সাথে যেন চ্যাট করো আর নিজের মধ্যে হেসে ওঠো। তা কার সাথে চ্যাট করতেছো? আর তার আগে এটা বলো, তুমি কার সাথে চ্যাট করো? আমি তো আমার নীলাশার সাথে কথা বলতেছি। আমি আমার কিছু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। রাত এখন 2টো বাজে, এত রাতেও তোমার বন্ধুরা নেটে থাকে? তুমি যেমন থাকতে পারো ওরাও তো তেমন থাকতে পারে। তাও তো সম্ভব। আরও কিছুক্ষণ পরে ওরা ঘুমিয়ে পড়ে। এদিকে সকালবেলায় ওরা নাস্তা করার জন্য নিচে আসে, তখন বাকিরা সবাই ছিল। তা বৌমা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? যেখানে আপনার ছেলে আছে সেখানে তো অসুবিধা হবেই। ও আবার কি করেছে? এখন ও ওই মেয়ের সাথে কথা বলে প্রতিদিন রাতের বেলায়। আমার দিকে তো তাকানোর সময়ই পায় না। আমি কোন কালারের জামা পরেছি তা তো দূরের কথা, রাতে কি পরে ঘুমাই সেটাই জানে না। কথাটা বলে ইরা নিজেই কিছুটা লজ্জা পায়, কেননা শ্বশুর শাশুড়ির সামনে এমনভাবে কথাটা বলেছে যে লজ্জায় ওখান থেকেই চলে যায়। এইদিকে আকাশের বাবা মা তো আকাশকে ইচ্ছে মতো বকতে থাকে। সে সব কানে না দিয়ে বসে বসে নাস্তা করতে থাকে। আকাশ, তুমি কাল থেকে আমার সাথে অফিসে আসবে। অফিসে কেন? বাসা থেকেও কোনো কাজ করবে না, যেহেতু অফিসে এসে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। বাসায় তো কোনো কাজও নেই। বৌমাকে তো কোথা থেকে ঘুরে আনতে পারিস। ওর যে পরীক্ষা তা কি ভুলে গিয়েছো? পরীক্ষা তো প্রতিদিন হয় না, পরের পরীক্ষা তো 4 দিন পরে, তাই ওকে নিয়ে এখন ঘুরতে যাবি? আমি পারবো না। তাহলে অফিসে যাবে আমার সাথে। একটা না একটা কথা তোমাকে করে যেতে হবে। এভাবে বসিয়ে বসে তোমাকে আমি খাওয়াতে পারবো না। আব্বু, তুমি আমাকে খাবারে খোঁটা দিচ্ছ? দিচ্ছি। যে ছেলে তোমার মতো এরকম উল্টোপাল্টা কাজ করে বেরাবে তাকে তো শুনতেই হবে। তাছাড়া যাও এখন এখান থেকে। ঈশা, তুই ইরাকে বল রেডি হতে, আকাশ ওকে নিয়ে ঘুরতে বের হবে। ঠিক আছে আব্বু, আমি ভাবিকে বলে দিচ্ছি। এদিকে কোনো উপায় না পেয়ে ইরাকে নিয়ে বের হয় ঘোরার জন্য। তবে আজকে ইরা অনেক সেজেছে, কেননা আকাশের সাথে ঘুরতে বের হয়েছে, সেজন্য একটু বেশি সাজলো। ওরা অনেক জায়গায় ঘুরলো। এরপর একটা কাশফুল দেখার জন্য আসলো, যেখানে ইরা ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করে পায়ে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করে। ওহো মা গো, মরে গেলাম। কে আছো? আমাকে একটু টেনে টেনে উপরে তুলো। আরে পড়লে কি করে? তাছাড়া এত চেঁচানোর কি দরকার? আমি পড়ে গেছি সেদিকে কি তোমার কোনো চিন্তা নেই? আর তুমি কিনা পড়ে আছো আমার চাচানোর দিকে। হাত দাও, আমি টেনে তুলতেছি। এদিকে ইরা হাত বাড়ায়, আকাশ ওকে টেনে তো উঠায়, কিন্তু ইরা পায়ের ব্যথা নিয়ে আর দাঁড়ায় না, একটু দাঁড়িয়ে। ও মা গো, কি ব্যথা। এখন তোমাকে আমি বাসায় নিয়ে যাব কি করে? তুমি এখানে বসো, আমি গাড়ি নিয়ে এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। ততক্ষণে অন্য ছেলেরা এসে। আমি তাহলে কি করব এখন? তুমি সিনেমা দেখো না? এরকম অবস্থায় স্বামী তাদের স্ত্রীকে কিভাবে নিয়ে যায়? তুমি যে আটার বস্তা, তোমার যে ওজন, তোমাকে নিয়ে হাঁটা যাবে নাকি? কি? তুমি আমাকে আটার বস্তা বললে? যা সত্যি তাই বলেছি। এখন তুমি আমাকে কোলে নিয়ে গাড়িতে বসাবে। যদি তা না করো তাহলে আমি এখনই বাবাকে কল দিয়ে বলে দিব সবটা। আচ্ছা, বলতে হবে না। এই বলে ইরাকে কোলে নেয়। এতে ইরার মধ্যে একটা ভালো লাগা কাজ করতে থাকে, যা ইরার থেকে অনেক ভালো লাগে। এইদিকে আকাশের প্রথম দিকে খারাপ লাগলেও এখন কেমন জানি ভালো লাগতে শুরু করলো। এইদিকে আকাশ চুপচাপ হাঁটতে থাকে। ইরা তো আকাশের মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কিছু বলছে না। এইদিকে কখন যে গাড়ির কাছে চলে এসেছে তা ইরা নিজেও বুঝতে পারেনি। নামো এখন। নামতে পারলে তো তোমার কোলে আর উঠতাম না আমি। সেটাও ঠিক। তারপর ইরাকে কোল থেকে গাড়ির ভেতরে নামাতে এসে উল্টো আকাশ এসে ইরার উপরে এসে পড়ে। এতে ওদের দুজনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আকাশ তো ইরার ওই চোখের মায়ে আটকে যায়। অনেকক্ষণ এভাবে তাকিয়ে থাকায় ইরা এবার নিজেই লজ্জা পায়। সরি,
আমি চাইনি, আমি তো তোমারই বউ। কিন্তু আমি যে মানি না। এখন না মানলে একদিন না একদিন তো মানতেই হবে। সেটা আর সম্ভব না। কেন কেন? কারণ আমি তুমি কি? কিছু না, বাসায় ফিরতে হবে, তার আগে তোমাকে ডক্টর দেখাতে হবে। ডক্টর দেখাতে হবে না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তাছাড়া বইয়ের জন্য এতটা চিন্তা করতে হবে না। আমি দায়িত্ব থেকে করতেছি। এরপর কোনো কথা না বলে গাড়ি চালিয়ে চলে আসে বাসায়। এরপর আবারও ইরাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসে, কিন্তু ভাগ্যক্রমে ঈশা তা দেখে ফেলে আর ওদের কিছু ছবিও নিয়ে নেয়। এদিকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে আকাশ রুমে চলে আসেন। এদিকে ঈশা এসে কারণ জানতে চাইলে এরা ওকে সবটা বলে। তার মানে তুই ভাইয়াকে বোকা বানালি? তোর ভাই যে বোকা তা নিয়ে কি তোর কোনো সন্দেহ আছে? তুই পারিসও বটে, সেজন্য এখন তোকে চিনতে পারিনি। ভাইয়া সত্যি আসলেই অনেক বোকা। সেটাই। আল্লাহ জানে এই বোকার সাথে বাকিগুলো জীবন আমি কাটাবো কি করে। হে আল্লাহ, আমাকে একটু ধৈর্য দাও, নয়তো আমি না ওর সাথে থেকে বোকা হয়ে যাই। ভাইয়া অতটাও বোকা না যতটা তুই ভাবছিস। তাছাড়া আমিও ওকে অনেক চিন্তায় আছি। তোর আবার কি নিয়ে চিন্তা? ভাইয়া যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন ওর মুখে যে কি অবস্থা হবে সেটা ভেবেই আমার এখনই হাসি পাচ্ছে। আমিও যে আছি সেদিনটার অপেক্ষায়। তা এখন রুমে যা, ফ্রেশ হ। আমারও তো পায়ে ব্যথা। তোর ভাই যদি দেখে আমি অভিনয় করছি তাহলে কি হবে ভেবে দেখেছিস তো? চল তাহলে, আমি সহ নিয়ে যাচ্ছি তোকে। তাহলে তো ভালোই হয়। এদিকে ইরাকে নিয়ে রোমে আসে। রাতের বেলায় ওরা দুজনেই শুয়ে পড়ে। এদিকে ইরা তো ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আকাশ বারবার নীলাশাকে কল দেয়। এদিকে ইরার ফোন বেজে ওঠে। এতে আকাশ আরও বিরক্ত হয়, সেজন্য ইরাকে ঘুম থেকে ডেকে তোলে। তোমার ফোন বাজে, কলটা রিসিভ করো, আর নয় মোবাইল অফ করে রাখো। এইদিকে ইরা নাম্বার দেখে চমকে ওঠে আর মোবাইলটা অফ করে শুয়ে পড়ে। এদিকে আকাশও কেন জানি আর কল না দিয়ে ঘুমিয়ে পড়ে। এই দেখতে দেখতে দিন যেতে থাকে আর এভাবে ওদের পরীক্ষাও শেষ হতে থাকে। আজকে লাস্ট দিন পরীক্ষার, সেজন্য আকাশ ভার্সিটিতে আসে ইরা আর ঈশাকে নেয়ার জন্য। এদিকে রানা এসে ঝামেলা বাঁধালো, কেননা রানা ওর কিছু বন্ধুদের নিয়ে এসে ইরার পথ আটকে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? চোখে গিয়ে কম দেখছিস নাকি? চোখে ঠিকই দেখতেছি আমি, কিন্তু তুমি দেখছো না। আমার চোখ কি চাচ্ছে, আমার মন কি বলতেছে। তা জেনে আমি কি করব? আমার পথ ছাড়ো এখন। আমি এতদিন কিছুই বলিনি, কারণ আকাশের সাথে পেরে ওঠার পাওয়ার আমি এতদিন জোগাড় করতে পারিনি। এখন আমার কাছে অনেক পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে উঠিয়ে নিয়ে যাব আমি। দেখ রানা, ভালো হবে না কিন্তু, আমি ভাইয়াকে কল দিচ্ছি। তোমার কি মনে হয় তোমার ভাই কি এতগুলো লোকের সাথে পেরে উঠবে? সেটা ভাইয়া আসুক, তারপর না হয় তুই দেখবি। এদিকে মোবাইল বাহির করতে গেলে রানার লোক মোবাইলটা কেড়ে নেয়। এদিকে রেনা হাসতে হাসতে ইরার দিকে আসতে থাকে। এদিকে ইরা পেছনে যেতে যেতে কারোর সাথে ধাক্কা খায়। এতে ইরা তো আরও বেশি ভয় পায়, কেননা কার সাথে ধাক্কা খেয়েছে এই ভেবে। তাও পেছনে ফিরে যখন আকাশকে দেখে তখন মুখে একটু হাসি ফোটে। এদিকে রানার হাসি বন্ধ হয়ে যায়। ভাইয়া, এই রানার বাচ্চাকে একটা উচিত শিক্ষা দে, যেন কোনো মেয়ের দিকে এরকম তাকানোর সাহস না পায়। রানা, তোমাকে না মানা করেছি আমি এরকমটা না করতে? ওই শোন, এখন আর তোর ওই ধমকে এই রানা ভয় পাবে না। তাই নাকি? ধমকে ভয় না পেলেও তোকে তাহলে মনে হচ্ছে মেরে দেখাতে হবে। এই বলে আকাশ আর রানার মধ্যে মারামারি হতে থাকে। মারামারির এক পর্যায়ে ওরা দুজনেই কিছুটা আঘাত পায়। এদিকে রানার বন্ধুরা এসে আকাশকে মারতে আসবে, তখন আকাশের বন্ধুরাও চলে আসে। ওরাও এসে মারামারি করতে থাকে। অনেকটা সময়ের পরে রানা আর ওর লোকেরা একটু বেশি মার খায়, আর এর জন্য ওদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে ইরা যখন আকাশের কাছে আসে। ধন্যবাদ দিতে হবে না। আরে আমি কেন তোমাকে ধন্যবাদ দিব? এই যে তোমাকে বাঁচালাম মাত্র। আমি তোমার বউ, স্বামী হিসেবে এটা তোমার কর্তব্য। কথাটা শুনে আকাশ কোনো কিছু আর বলল না, কেননা এখন কোনো কিছু বলার মানে নিজের বিপদ নিজের কাঁধে এনে ওঠানো। সেজন্য ওদের নিয়ে চলে আসে বাসায়। রাতের বেলায় আকাশ নীলাশাকে মেসেজ করে, কেননা কালকে নীলাশাকে নিয়ে এই বাসায় আসার কথা, সেজন্য ওকে মেসেজ দেয়।
কাল কখন আসবো আমি? তুমি বিকালে আসিও, আমি রেডি হয়ে ব্যাগ গুছিয়ে রাখবো। তোমার বাবার সাথে দেখা করবো কি? বাবাকে আমি সবই বলেছি। বাবা দেশের বাইরে আছে, আমরা পার্কে দেখা করব। আচ্ছা, আমি তাহলে চলে আসবো। আচ্ছা, তোমার পরিবার কি মানবে আমাদের সম্পর্ক? মানবে কিনা জানি না, ওনারা যদি না মানে মানানোর চেষ্টা করব। তাছাড়া তাও না মানলে তোমাকে আমি আলাদা কোনো বাসায় রাখবো। সত্যি বলছো তো? আবার পরিবারের কথায় আমাকে ছেড়ে দিবে না তো? কখনোই না। তুমি তাহলে চলে আসিও। ঠিক আছে। এদিকে পরের দিন সকালবেলায় আকাশকে অনেকটা চিন্তিত দেখাচ্ছিল। তার কারণ মোটামুটি সবাই জানে, তাও ওনারা কোনো কিছুই বলেনি। বিকেলের দিকে আকাশ বের হয়ে পার্কে আসে, কিন্তু নীলাশা এখনও আসলো না। সেজন্য কল দিতে থাকে। কিছুক্ষণ পর কল রিসিভ করে। কি ব্যাপার, আর কতক্ষণ লাগবে তোমার? এই তো 10 মিনিট। 10 মিনিট পরে নীলাশা তো আসে, কিন্তু সাথে কোনো ব্যাগ আনেনি। তাও আকাশ কোনো প্রশ্ন করলো না। এদিকে চলো তোমাকে নিয়ে তাহলে বাসায় যাই। ঠিক আছে, চলো তাহলে। এইদিকে নীলাশাকে নিয়ে বাসায় আসে। এদিকে আকাশের সাথে একটা মেয়েকে দেখে বাকিরা তো অনেকটাই অবাক হয়। এদিকে বাড়িতে তখন সবাই ছিল, তার সাথে আকাশের বাবা আর ইরার বাবাও ছিল। সেজন্য আকাশ আরো বেশি অবাক হয়। কি ব্যাপার আব্বু, তুমি এখানে, তাও এই সময়ে? আমি কি এই সময়ে বাসায় থাকতে কি পারি না? থাকতেই তো পারো, কিন্তু আজকে হঠাৎ? তা তোর সাথে এই মেয়েটাকে? আব্বু, ও আমার বিবাহিত স্ত্রী। আকাশের মুখে কথাটা শুনে বাকিরা তো অনেক অবাক হয়। এদিকে ইরার বাবাও অনেক অবাক হয়। এটা তুমি কি করলে আকাশ? আমার মেয়ে তোমার লাইফে থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করলে। আমার মেয়ে তোমার সাথে খারাপ কিছু করে থাকলে আমাকে বলতে, আমি ওকে বলে বোঝাতাম, কিন্তু তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে। আসলে আমি বিবাহিত। এই কথাটা শুনে এবার নীলাশা অবাক হয়। কি? তুমি বিবাহিত? অথচ আমাকে এই একটা কথা একবারের জন্য জানালে না? আগে আমার কথাটা শোনো, তারপর তোমার যা ইচ্ছে হয় বলিও। শোনার মতো কিছু রেখেছো তুমি? একটা মেয়ের সাথে তুমি আমার জীবনটাও নষ্ট করে দিলে। সত্যি ভাইয়া, এরকম একটা কাজ করার সময় তুই পরিবারকেও জানালি না? একটাবার ভাবিকে তো বলতে পারতি। সত্যি আকাশ, তোমাকে আমি কতটা ভালোবেসেছিলাম, সে কিনা তুমি আমার সাথে এমনটা করতে পারলে। তুমি আগে আমার কথাটা তো শুনবে। ঠিক আছে, কি বলতে চাও বলো। এরপর আকাশ নীলাশাকে সবটা বলতে থাকে। এদিকে বাসার সবাই ও সবটা শুনতে থাকে। সবটা শোনার পর নীলাশা কিছুটা হেসে দেয়, আর বাকিরাও। এদিকে আকাশ কিছুটা ভেবাচেকা খায়। কি হলো, সবাই হাসছো কেন? আর ইরা কোথায়? ভাইয়া, এটা তো তোর পাশেই বসে আছে। মানে কি? মানে পরে বুঝতে পারবে, আগে চেহারা তো একবার দেখো। ঈশার কথা শুনে আকাশ এবার নীলাশার মুখ থেকে পর্দাটা সরিয়ে অবাক হয়ে যায়। এ কি ইরা, তুমি এখানে? আগে বলো, আমি ইরার পরিচয়ে কথা বলবো নাকি নীলাশার পরিচয়ে? তুমি যদি ইরা হয়ে থাকো, তাহলে এতগুলো মাস আমার সাথে এভাবে ছলনা কেন করলে? আবার নতুন করে বিয়ে কেন করলে? আমি তোমাকে দ্বিতীয় বিয়ে যেটা করেছি সেটা ছিল নকল। মানে খাজি থেকে শুরু করে কাবিননামা সহ সবই নকল ছিল। তাছাড়া এক জামাইকে 2বার বিয়ে করব কেন? তুমি যখন পাঞ্জাবি পরে আসতে চাইলে না, সেজন্য আমি ওই দিন তোমার বাসায় এসেছিলাম। তার মানে তোমরা সবাই সবকিছু জানতে? কি ভাইয়া, আমরা সবাই তো সব কিছু জানি, সেজন্য আমরা কোনো কিছু বলিনি তোকে। ইরা, তুমি আমার সাথে এরকমটা করতে পারলে? কি করব, তোমার ভালোবাসা যে সত্যি অমূল্য তা আমি বুঝেছি। নয়তো আমার মুখটা পর্যন্ত তুমি না দেখে আমাকে বিয়ে করে নিলে। ইরার মতো মেয়েকে তুমি যেখানে আমার জন্য ছেড়ে দিতে পেরেছো, সেখানে অন্তত আমার এতটুকু বিশ্বাস আছে, তুমি আমাকে কখনো কষ্ট দিবে না। নীলাশাকে এভাবে কান্না করতে দেখে আকাশ সবার সামনে জড়িয়ে ধরে। এতে নীলাশার চোখের পানি আকাশের শার্টের বুকের অংশ ভিজিয়ে দেয়। সব ঝামেলা শেষ করে রাতের বেলায় ওরা দুজন বাসর ঘরে বসে আছে। চুপ করে থাকবে নাকি কিছু বলবে? কি আর বলবো, আমার জন্য আমাদের প্রথম বাসরাটা খারাপভাবেই গেল। মোটেও খারাপ ভাবা যায়নি। প্রথম বাসর রাত এমনি এমনি আমি যেতে দিব নাকি? সেজন্য আগেই সব করে নিয়েছি।
মানে কি করেছো? কানটা আমার মুখের সামনে আনো, বলছি আমি। এরপর ইরা এমন কিছু বলে যা শুনে আকাশ নিজেও অবাক হয়ে যায়। তাহলে এই জন্যই তো বলি ওই রাতে। চুপ, কোনো কিছু বলতে হবে না। এখন চলো নতুন করে আবার শুরু করি দিনগুলো। থাকবে তো আমার পাশে? আরে আমি তোমার আছি, তোমারই থাকবো। তুমি শুধু আমার হ্যাকার গার্লফ্রেন্ড হয়ে থেকো। চিন্তা করো না, সব সময় আছি আর তোমার পাশেই থাকবো। তুমিও আমার দুষ্টু মিষ্টি স্বামী হয়ে থেকো। সারা জীবন থাকবো, আর তোমাকেও রাখবো আমার হ্যাকার গার্লফ্রেন্ড হিসেবে।